বিয়ে পড়ানোর আগেই বরকনের খাওয়ার পর্ব চুকিয়ে ফেলতে চাইলেন বরপক্ষ। চেয়ারম্যান বাড়ির সবাই অবশ্য বলেছিলেন বিয়ের পরেই খাবারটা দেহ, কিন্তু ওনারা অনেক কিছু বলে আগেই খাওয়ানোর ব্যবস্থা করলেন। সবাই আর নিষেধ করলেন না। একটা প্লেটে খাওয়ার কথা থাকলেও দুজনকে আলাদা আলাদাভাবে খাওয়ার পরিবেশন করা হয়। বিভোর 2 মিনিটের জন্য স্নেহার কাছ থেকে গেলেও ঘরে যাতে কেউ ঢুকতে না পারে সে ব্যবস্থাই করতে গিয়েছিল। আগন্তুক লোকটি অবশ্য ঘরে ঢোকেনি, তার প্ল্যান অনুযায়ী কাজ সম্পন্ন করে আরাম করে বসেছিল। স্নেহার জন্য বরাদ্দ রাখা খাবার সুলেখা স্নেহাকে দিয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব সুন্দরভাবে মিটে যায়। বিপত্তি বাধে তখন যখন পরিবেশে কোনো পরিবর্তন হয় না। স্নেহা দিব্যি বিয়ের জন্য তৈরি। খাওয়ার পর্ব শেষ, কাজে বিয়ে পড়ানো শুরু করবেন, অথচ পরিবেশ পাল্টায়নি একটু। আগন্তুক সহ আদিবও যেন অধৈর্য হয়ে পড়ে। স্নেহার কি কিছুই হয়নি? এখনো বিয়ে আটকায়নি কেন? আদিবের মুখের ভঙ্গি পরিবর্তন হয়, গম্ভীর চাপা এবং ক্ষোভ জন্মায়। মাথা তুলে তাকায় সেই লোকটার দিকে। লোকটা চোখের ইশারায় বোঝায় কাজ সম্পন্ন হয়েছে। আদিব শান্ত হতে পারে না। মিনিট খানেকের মাঝে বিয়ে পড়ানো শুরু হয়। আদিব থম মেরে বসে থাকে একটা মৃত্যু সংবাদ শোনার আশায়, কিন্তু হায়, মৃত্যুর খবরের বদলে কানে বাড়ি খায় কাজীর বলা কবুল শব্দটিতে। এমন একটি মুহূর্ত এসে সে দাঁড়িয়েছে যেখান থেকে পেছানো সম্ভব না, আবার তার পক্ষে স্নেহাকে বিয়ে করাটাও সম্ভব না। এখন যদি বিয়ে ভাঙে তাহলে হাজারটা প্রশ্নের জবাব দিতে হবে, এবং পরবর্তীতে সে বিভোরের কাছে শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আদিবের কপালের ঘাম পড়ে গালবে। পাশ থেকে আদিবের বাবা বলে, কিরে মেয়েদের মতো এত সময় নিচ্ছিস কেন? আদিব শ্বাস আটকে কোনো রকমে কাঙ্ক্ষিত শব্দটি বলে দেয়। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। লোকটা দ্রুত পায়ে দৌড়ে যায় স্নেহার ঘরের সামনে। সেখানে পুরুষ মানুষকে ঢুকতে দিচ্ছে না। মহিলা দিয়ে ঘরের সামনেটা ভরে গেছে, তবে ভেতরের হই হুল্লোড় থেকে টের পায় ভেতরে কিছুই হয়নি। স্নেহা সুস্থ এবং স্বাভাবিক। লোকটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি থেকে কি হলো তা বুঝে আসলো না। কিছু মুহূর্তের মাঝে আদিব আর স্নেহা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সবাই আনন্দ উল্লাস করছে। এ যেন কাটার মতো বিঁধল ওই লোক আর আদিবের কাছে। আদিব সবার অলক্ষ্যে কোনো রকমে লোকটিকে টেক্সট করে, তুমি কি বলেছিলে এমন কিছুই হবে না? তবে এটা কি হলো? স্নেহা বেঁচে আছে কিভাবে? বিয়ে কিভাবে হলো? মিনিট দুয়েক বাদেই অপর পাশ থেকে রিপ্লাই আসে, উত্তেজিত হলো না। আমি জানি না কিভাবে কি হলো। গত দুবার এরা কেউ সাবধান ছিল না, তাই সহজেই সাইমা সাইফাকে মারতে পেরেছিলাম। এবার তো বিভোর ঘরে ঢোকারই কোনো সুযোগ দেয়নি। তবুও তো খাবারে অ্যাসিড মিশিয়ে দিয়েছিলাম। আমার মনে আছে স্নেহার মা ওই খাবারের থালাটাই নিয়েছে। তাহলে কি হলো? ফোনের দিকে তাকিয়ে কটমট করে ওঠে আদিব। রাগে তার সবটাই ভেঙে ফেলতে ইচ্ছা করে। কিছু মুহূর্ত আগে সে কি করেছে তা ভাবতেই যেন রাগটা তরতর করে বেড়ে যায়। ফোন শক্ত হাতে চেপে ধরে টাইপিং করে, এই প্রশ্নের উত্তরটা তাহলে এখন আমি দেব। তুমি আমাকে বলেছিলে ওকে আমায় বিয়ে করতে হবে। তুমি আমায় বলেছিলে ওকে আমায় বিয়ে করতে হবে না, শুধু বিয়ে পছন্দ নাটক করতে হবে। তাহলে এগুলো কি? এখন কি আমি এই চরিত্রহীন মেয়ের সাথে সংসারও করব? লোকটা কি লিখবে হয়তো নিজেই বুঝে উঠল না। নিজের প্ল্যানে সফল না হয়ে তার যেন মাথায় আগুন লেগে গেছে। ভেতরটা হিংস্রতায় ভরে উঠছে। কি করবে কি না করবে ভেবে পায় না। চোখে মুখে ক্ষোভ ফুটিয়ে তুলে বলে, আপাতত কিছু করা সম্ভব না। কিছুদিন অপেক্ষা করো, এখন চুপ থাকো। আদিব জানে এরপর আর কোনো এসএমএস বা রিপ্লাই কিছুই আসবে না, তাই ফোনের দিকে তাকিয়ে হতাশ হয়ে বসে থাকে। সে কিছুতেই মানতে পারে না চেয়ারম্যান বাড়ির এক ধর্ষিতা মেয়ে তার বউ। তার যেন মুহূর্তে মুহূর্তে ইগোতে লাগছে ব্যাপারটা, আত্মসম্মানে বাড়ছে। অথচ অপরদিকে নতুন জীবন, নতুন সংসার পেয়ে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে লাজুকলতার মতো বসে আছে স্নেহা। বিদায়ের মুহূর্ত প্রায় ঘনিয়ে এসেছে। বিভোর মুগ্ধ চোখে কতক্ষণ সদ্যবিবাহিতা বোনকে দেখে। এই তো কদিন আগে এই বোনটি পুরো বাড়ি কেঁদে মাথায় তুলে ফেলতো, আর আছে শ্বশুর বাড়ি যাবে। দীর্ঘশ্বাস ফেলে সে পাশে তাকাতে দেখে সালেহা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকে দেখছে। বিভোরের মুখটা গম্ভীর হয়ে যায়। সালেহা খুবই সাবধানে তার হাতে একটা কাগজ গুজে দিয়ে চলে যায়। বিভোর আলগোছে তা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, তবে চিরকুটটা খুলে দেখে না। এখনই যে বিপদ কেটেছে তাতে সে নিশ্চিত হতে পারে না, তাই স্নেহার বিদায়ের পরই এখান থেকে যাবে বলে ঠিক করে। বিয়ে সম্পূর্ণ কাজ শেষে আসে বিদায় পর্ব। 5 বোনের কান্নায় যেন চারিপাশটা ভারী করে তুলে। সুজন আর বিভোর কাছেই আসে না, চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। সবার থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে স্নেহা একবার আসে দুই ভাইয়ের কাছে। কোনো কথা ছাড়াই প্রথমে সুজনকে জড়িয়ে ধরে শুধু বলে, এত সহজে কিন্তু যাচ্ছি না। তোমার বউকে জ্বালিয়ে তবেই যাব। সুজন শক্ত করে জড়িয়ে ধরে, নিজেকে সামলায়। শেষবার স্নেহা বিভোরকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, শেষ পর্যন্ত আমাকে আগলে রাখার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করেও শেষ করতে পারবো না। প্রতিটা মেয়ে তোমার মতো ভাই পাক, ভরসা পাক।
স্নেহা চলে যাওয়ার পর বিভোর ঘরে যায় না, ছাদ ফাঁকা বলে সেখানেই যায়। পকেট থেকে একটা সিগারেট বের করে তা জ্বালিয়ে কতক্ষণ সামনে তাকিয়ে থাকে। নিশ্চুপভাবে কিছু উপলব্ধি করে। সিগারেট শেষ করে পকেট থেকে চিরকুট বের করে সেখানে নজর দেয়। গোটা গোটা অক্ষরে লেখা, ধন্যবাদ কথা রাখার জন্য। আমি সত্যি ভাবিনি তুমি এভাবে স্নেহকে আগলে রাখতে পারবে। পরের 4 বোনের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আশা করছি তুমি প্রতিবারের মতোই সবাইকে আগলে রাখতে পারবে। বিভোর শুধু দেখে, মুখের প্রতিক্রিয়া পাল্টায় না। তার এখনো অনেক কিছু জানার বাকি। চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, এরপর নিচে রেখে তা জ্বালিয়ে দেয়। এটা আর কেউ না জানুক, কেবল তার আর সালেহা আহমেদের মাঝেই থাকুক। বিভোর পকেটে হাত গুজে ভাবতে থাকে স্নেহার বিয়ের আগের সময়টুকু। তার যখন ডাক পড়েছিল তখনই সে বুঝেছিল কিছু হতে যাচ্ছে, তাই সে ভীষণ গোপনে ঘরের দরজায় সুজন সহ বিশ্বস্ত কিছু মহিলাকে বসিয়েছিল, যা পার করে কোনো পুরুষ মানুষের বা অপরিচিত মহিলাদেরও ঢোকার সাহস হবে না। সে গিয়েও ছিল শুধু 2 মিনিটের জন্য, এরপরই আবার ফিরে আসে। যখন সে ফিরে আসে তখনও সবটা স্বাভাবিক। এরপর খাবারের বিষয়টা আসে। যদিও সুলেখা খাবার এনেছিল, তবুও সে খুব সাবধানে সেই খাবার স্নেহাকে খেতে দেয়নি, বরং নিজ হাতে খাবার এনেছিল। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বিভোর। এরই মাঝে অনুভব করে ছাদের সে ছাড়াও অন্য কেউ আছে। তাই চট করে পিছে তাকাতেই দেখতে পায় রিফা দাঁড়িয়ে আছে। বিভোর শান্ত দৃষ্টিতে তাকায়। বিভোরকে তাকাতে দেখে রিফা মাথা নিচু করে নেয়, চোখ পিটপিট করে শক্ত হাতে নিজের ওড়না চেপে ধরে। বার কয়েক ঢোক গিলে বিভোর যেমন ছিল তেমন ভাবেই শুধায়, এত রাতে ছাদে কি করছো? কোনো দরকার? রিফা দুদিকে মাথা নাড়ায়, আবার মাথা উপর নিচ করে। বিভোর ভ্রু কুচকায়, কণ্ঠে কিছুটা গাম্ভীর্য মিশিয়ে বলে, কি হয়েছে, কিছু বলবে? রিফা মাথা নাড়িয়ে হুট করে পিছু ফিরে কি বুঝে যেন বলে বসে। আমি আপনাকে ভালোবাসি বিভোর ভাই। বিভোর যেন জানতো এমন কিছু হবে, তাই একটু বিচলিত হলো না, বরং শান্ত রইল। রিফা কথা শেষ করে সাথে সাথে চলে যেতে নিলে বিভোর গম্ভীর ভাবে ডাকে। রিফা দাঁড়িয়ে যায়। ঘাড় ফিরিয়ে পিছু তাকালে বিভোর কিছুটা এগিয়ে আসে, হাত বগল দবা করে বলে, পুরোপুরি ফিরে দাঁড়াও, কিছু কথা আছে, শুনে যাও। রিফা বিনা বাক্যে ফিরে তাকায়। মাথা নিচু করে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে ছাদের মেঝেতে খুঁড়তে থাকে। হাতের তালুতে ওড়না চেপে ধরে তা পেঁচাতে থাকে আঙ্গুলে। বিভোর রিফার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে, তারপর কাটকাট গলায় বলে, আমি তোমার কি হই? রিফা একটু ভ্যাবাচাকা খায়, চোখ ছোট ছোট করে তাকায়। এটা আবার কেমন প্রশ্ন? উত্তরটা খুব সহজ হলেও রিফার মুখ থেকে বের হতে চায় না যে বিভোর তার কি হয়। মিনিট খানেক দুজনাই চুপ থাকলে বিভোর ফের শুধায়, কি হই? রিফার ছোট্ট উত্তর, চাচাতো ভাই। রিফা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায়। বিভোরের কঠোর আওয়াজটা যেন কানের পর্দায় বাড়ি খায়। চোখটা সামান্য জ্বালা করে ওঠে, দুপা এগোতে গিয়েও এগোয় না। নিজ জায়গায় স্থির থেকে নরম স্বরে বলে, আমি যে আপনাকে ভাইয়ের চোখে দেখিনি কখনো, দেখতে পারিও না। এখন থেকে দেখো, ছোট নাও, তুমি বড় হচ্ছ। বিভোর দাঁড়ায় না, 2 কদম এগিয়ে গেলে রিফা নিজে থেকেই বলে, আমাকে ভালোবাসলে কি ক্ষতি বিভোর ভাই? বিভোরের এক বাক্যে উত্তর, এক হৃদয়ে একই সাথে 2 নারীর স্থান হয় না। ব্যাস চলে যায় বিভোর। রিফা অবাক হয়ে কতক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। বিভোর কি বলল? এক হৃদয়ে 2 নারী মানে? বিভোর কি আগে থেকে কাউকে ভালোবাসে? কাকে? নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল না। তবে বিভোরের রিজেকশনও সে মানতে পারল না। সে তো চায়নি আজ বিভোরকে কিছু বলতে। হঠাৎ এক কাজিন যখন বলল বিভোর ভাইকে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছা করে, তখন থেকেই তার মনে বিভোরকে ভালোবাসি জানানোর প্রবল ইচ্ছে জাগ্রত হয়। আবেগে পড়ে সেসব ভয় সংকোচ কাটিয়ে প্রকাশ করে বসে। কিন্তু বিভোর ভাইটা কি করলো? তাকে প্রত্যাখ্যান করে দিল কেন? এসব কিছু কেন বলল? নিজের অজান্তেই 2 ফোঁটা জল গড়ায় চোখের কার্নিশ বেয়ে। সেই মুহূর্তে কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে ওঠে। চট করে পিছু তাকিয়ে দেখে রজনী দাঁড়িয়ে আছে। রজনীকে দেখেই ফুপিয়ে ওঠে রিফা। শক্ত করে রজনীকে জড়িয়ে ধরে বলে, আমাকে কেন উনি ভালোবাসে না? আমি কি সুন্দর না, নাকি আমাকে ভালোবাসা যায় না? রজনী হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো, কি হচ্ছে সে কিছুই বোঝে না। শুধু কোনো রকমে শান্ত করে রিফাকে। এরপর ওভাবে রিফাকে নিয়ে ঘরে যায়। কান্না থামিয়ে শুইয়ে দিয়ে মাথায় কতক্ষণ হাত বোলায়। কি হয়েছে সবটা সকালে জানবে বলে অপেক্ষা করে। রিফা যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তখনই রজনী উঠে লাইট অফ করতে গিয়ে চোখ পড়ে টেবিলের উপর একটা সাদা চিরকুট রাখা তার বইয়ের উপর। রজনী আগ্রহবশত চিরকুট হাতে নিলে সেখানে স্পষ্ট লেখা দেখে, হৃদয়ের রক্তক্ষরণ কমার বদলে বাড়ছে, সাথে বাড়ছে পাপের রাজ্য। শুধু তোমাকে পাওয়ার সুযোগটাই বাড়ছে না রজনীগন্ধা। দিনকে দিন আমি তলিয়ে যাচ্ছি ধূ ধূ মরুভূমির মাঝে, যেখানে তুমি কেবলই চোখের ধোঁকা কিংবা ধোঁয়াশা।
শ্বশুরবাড়িতে পা রাখতে স্নেহাকে সবাই যেন মুহূর্তে আপন করে নেয়। স্নেহার শাশুড়ি নিজে সব নিয়ম মেনে স্নেহার ননদ আনিকাকে নিয়ে আদিবের ঘরে বসিয়ে দিলেন। আদিব বাড়ি আসার পর থেকেই হাওয়া, তাকে আর খুঁজে পাওয়া যায় না। স্নেহা গভীর রাত পর্যন্ত জেগে থাকলেও আদিবের কোনো দেখা পায় না। ক্লান্ত শরীরে বসে বসে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে দরজা ধাক্কানোর শব্দে। হুট করে শব্দ কানে আসে, কিছুটা চমকে উঠে বসে স্নেহা। থম মেরে কতক্ষণ তাকিয়ে থাকে নিজের দিকে। নিজের মস্তিষ্ককে ধাতস্থ করতে কানে আসে আনিকার ডাক। পর্ব 17। ভাবি ওঠেন, আর কত ঘুমাবেন? স্নেহা নিজেকে ধাতস্থ করে নিয়ে উঠে বসে। সারা রাত বসে বসে ঘুমানোর ফলে ঘাড় ব্যথা করছে। নিজের ঘাড় ঠিক করে পাশে তাকাতেই চোখ পড়ে আদিবের দিকে। আদিব উল্টো হয়ে ঘুমাচ্ছে। স্নেহা একটু অবাকই হয়। রাতে কখন আদিব এসেছে তা সে জানে না, আর এসেছে যখন তাকে ডাকেইনি বা কেন। স্নেহার ভাবনার মাঝে আনিকা আরও একবার ডেকে ওঠে। স্নেহা সব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দিয়ে আগে দরজা খুলে দেয়। আনিকা স্নেহাকে দেখে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ পিটপিট করে বলে, ভাবি রাতের শাড়ি পাল্টান নাই? স্নেহা চোখ ছোট ছোট করে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়। আনিকা একবার উকি দিয়ে নিজের ভাইকে দেখে নিয়ে ঘরের দরজা ফেল লাগিয়ে দেয়। আলমারি থেকে একটা বাসন্তী রঙের শাড়ি বের করে তা স্নেহার হাতে ধরিয়ে দিয়ে বলে, গহনা খুলতে সাহায্য করব? স্নেহা মাথা নাড়ায়। আনিকার সাহায্য নিয়ে সব গহনা খুলে পাশে রাখে। এরপর শাড়ির সেফটি পিনগুলো এক এক করে খুলে নেয়। শাড়ি শরীরে পেঁচিয়ে রেখেই ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমে ঢুকে পড়ে। আনিকা গহনাগুলো একটা বাক্সে রেখে ভাইয়ের দিকে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে ঘড়ি দেখে। যত দ্রুত সম্ভব গোসল সেরে বের হয় স্নেহা। দুধে আলতা গায়ের রঙে বাসন্তী রংটা যেন ফুটে উঠেছে, চুলে তোয়ালে পেঁচানো। আনিকা স্নেহার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। স্নেহা ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি? আনিকা দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় কিছু না। এরপর নিজে এগিয়ে এসে স্নেহাকে সাহায্য করে। স্নেহা মুগ্ধ হয়ে শুধু দেখে। এ বাড়িতে পা রাখতে সে আরেকটা বোন পেয়ে গেছে ভাবতেই ভেতরটা খুশিতে যেন ভরে যায়। আনিকা খুব সাবধানে নিচু স্বরে জিজ্ঞাসা করে, কাল রাতে ভাইয়া কখন ফিরেছে ভাবি? এই প্রশ্নে যেন একটু ঘাবড়ে যায় স্নেহা। ফ্যাল ফ্যাল করে তাকায় আনিকার দিকে, আমতা আমতা করে বলে, আসলে আমি তো জানেন না? ঘুমিয়ে পড়েছিলেন কয়টায়? মনে হয় একটার আশেপাশে। বিপরীতে আর কিছু বলে না আনিকা, শুধু স্নেহার চুলগুলো ক্লিপে আটকে দিয়ে মাথায় শাড়ির আঁচল তুলে দেয়। বাহির থেকে এসে ততক্ষণে আদিবের কাকি দুবার ডেকে গেছে। আনিকা স্নেহার পাশাপাশি হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলে, চোখ কান খোলা রাখেন ভাবি, অনেক কিছু দেখতে বুঝতে পারবেন। স্নেহা আগামাথা কিছুই বোঝে না, শুধু অদ্ভুতভাবে তাকায় আনিকার দিকে। আনিকা স্বাভাবিক। এরপর বউ দেখা, আত্মীয় স্বজনের সাথে কথা বলা, সবই ঠিক ছিল। সকলে আসছে, নতুন বউ দেখছে, ফের চলেও যাচ্ছে, সাথে হাজারো প্রশংসা কিংবা বউয়ের খুঁত নিয়ে কথা বলা চলছে। সবার মাঝে বসে থাকতে থাকতে বেশ ক্লান্তি এসে যাচ্ছে, তবুও আত্মীয়ের যেন বউ দেখা শেষ হচ্ছে না। এর মাঝে আদিবকে গায়ে শার্ট জড়িয়ে বের হতে দেখে স্নেহা। ভেবেছিল আদিব ঘুম থেকে উঠলে তার সাথে কথা বলবে, কিন্তু আদিব কোনো কিছুর দিকে না তাকিয়ে নিজের মতো বাড়ির বাহিরে চলে যায়। আদিবের মা কতবার ডাকার পরও সে কানে তোলে না। স্নেহা বেশ অবাক হয়। কাল অবধি সে যে ভদ্র বাধ্য আদিবকে দেখেছিল, আজ হঠাৎ করে তাকে একটু অচেনা মনে হলো, কোনো কারণ ছাড়াই। আসলে কি তাই? 12টার পর দিয়ে স্নেহার বাড়ির লোকজন হাজির হয় আদিবদের বাড়িতে, যেহেতু আজ বউ ভাত। রিন্তি, সৃজনী, রজনী, রিফা, সৃষ্টি এছাড়াও তাদের যত ছোট বড় কাজিন ছিল সবাই এসেছে। সবাই এসে আগে ছুটে যায় স্নেহার ঘরে। স্নেহা তখন আনিকা এবং আরও কিছু ছোট মেয়েদের সাথে ঘরেই বসেছিল। বাড়ির সবাইকে দেখে যেন খুশিরা ছুঁয়ে যায়। রজনী আর রিফা এসে স্নেহার দুপাশে বসে পড়ে। স্নেহা দুজনকেই জড়িয়ে ধরে, একে একে সব বোনকেই জড়িয়ে ধরে সে। ভালো মন্দ টুকটাক কথা চলে সবার মাঝে। এর ফাঁকে আনিকা সবাইকে নিয়ে চলে যায়, সব বোনদের সময় কাটানোর সুযোগ করে দেয়। রিন্তি বিছানায় আরাম করে বসতে বসতে বলে, আপা, দুলাভাই কই গো? দেখতেছি না যে। সৃজনী তাল মিলিয়ে বলে, হ্যাঁ তাই তো, কোথায় দুলাভাই শালিদের আশেপাশে থাকবে, তা না করে একেবারে গায়েব। স্নেহার মুখে খানিকটা মলিনতার ছাপ পড়ে। মুহূর্তে নিজেকে সামলে বলে, আছে হয়তো আশেপাশে। তোদের এত দুলাভাই দিয়ে কি কাজ? বোনের শ্বশুর বাড়িতে এসেছিস, বোনকে ভালো মতো দেখ। সবার কথার মাঝেই সাদীপ সহ আরও 2-3 ছেলে মেয়ে ঘরে ঢুকতে ঢুকতে বেশ উল্লাস নিয়ে বলে, আরে বেয়ান সাবরা, আপনাদের দুলাভাই গায়েব তাতে কি? দুলাভাইয়ের ছোট ভাই অর্থাৎ আপনাদের বেয়াই সাব তো আছে। সবাই সাদীপদের দিকে তাকায়। সাদীপের সাথে থাকা 2টা ছেলে আরেকটা মেয়ে একসাথে সালাম দিয়ে বলে, আসসালাম আলাইকুম বিয়ান সাহেব। 4 বোনও সমস্যারে একসাথে সালামের জবাব দেয়। সাদীপরা একসাথে এগিয়ে এসে হাতে রাখা জুসের ট্রেটা টেবিলের উপর রাখে, তারপরে একে একে এগিয়ে দিয়ে বলে, আপনাদের জন্য স্পেশাল শরবত। রিন্তি ভ্রু কুচকায়, শরবতের গ্লাস ঘুরিয়ে ফিরিয়ে বলে, মরিচের গুঁড়া মেশাননি তো আবার?
সাদিবের সাথে থাকা একজন ছেলে বলে, আপনাদের জন্য স্পেশাল শরবত। ছি ছি বিয়ান, কি বলেন? আমরা ওইসব করি না। আমাদের মতো ভদ্র ছেলে এই এলাকার আর একটাও পাবেন না। পাশ থেকে রজনী বলে, তাহলে তো এই শরবতটা খাওয়া উচিত হবে না। কেন কেন? অতি ভদ্রতে আবার বরাবরই ভেজাল থাকে বেআইন সাহেব। হাসি ঠাট্টার মাঝে সময় কাটে। ততক্ষণে আদিবও চলে এসেছে। কোথায় ছিল তা স্নেহা জানে না। স্নেহাকে দেখেও আদিব না দেখার ভান করে চলে যাচ্ছে। হঠাৎ এড়িয়ে যাওয়ার কারণটা হাজার খুঁজেও যেন খুঁজে পেল না স্নেহা। তার অতীত নিয়ে কি সংশয় আছে আদিব? যদি সংশয় থাকে তাহলে এতদিন স্বাভাবিক ছিল কিভাবে? প্রশ্ন থাকলে উত্তর নেই। উত্তর যে দেবে সেও দূরে দূরে। সকলে খেতে গেলে দু একজন থেকে যায় স্নেহার সাথে। গত রাতের জন্য রিফার মন ভালো ছিল না বলে চুপচাপ এক জায়গায় বসে আছে। রজনী আগেই খেতে যায় না, স্নেহার কাছে বসে থাকে। স্নেহাকে এখনও সাজানো হয়নি। কিছুক্ষণ বাদে স্নেহাকে খাবার খাওয়ানো হলে তারপরই সাজানো হবে। স্নেহার সাথে একসাথে খাবে বলে রজনীও আগে খায় না। বিভোর খাওয়ার জন্য ডেকে গেলেও সে নাকচ করেছে। স্নেহার পাশে বসে হঠাৎই সে গত রাতের চিরকুটটা স্নেহাকে দেয়। স্নেহা চিরকুটটা পড়ে হাসে। সে জানে এটা কার লেখা, তবুও জিজ্ঞাসা করে, কে দিয়েছে? রজনী একটু অদ্ভুতভাবে হাসে। তারপর স্নেহার চোখে চোখ রেখে বলে, আমি হাতের লেখা চিনি বড় আপা। তাছাড়াও আমাকে রজনীগন্ধা কে বলে তাও জানি। ভুল করে কিংবা ইচ্ছে করে আমার সামনেই একদিন আমাকে রজনীগন্ধা ডেকেছিল। ওই রাগটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। বাচ্চা নই আমি, বুঝি আমি সবটা। এটাও জানি এই চিরকুট কে দিয়েছে। তা যেমন আমি জানি তেমন তুমিও জানো। গতকাল আমি শাড়ির মাঝে যে রজনীগন্ধা ফুল আর চিরকুট পেয়েছিলাম ওগুলো তুমি রেখেছিলে তাই না? স্নেহা অবাক চোখে তাকায়, কণ্ঠে অবাকতা মিশিয়ে বলে, তুই জানতি? রজনী আবারও হাসে। এক হাতে নিজের ওড়না ঠিক করে ভালো মতো বসে জানালা দিয়ে তাকায়। অদ্ভুত কণ্ঠে বলে, জানতাম না, বুঝতামও না, চেষ্টাও করতাম না হয়তো। কিন্তু কিছু জিনিস এমন ঘটেছে যা ভাবতে ভাবতে কিছু উত্তর পেয়ে গিয়েছি। বরাবর আমরা মানুষরা না বড্ড অদ্ভুত, বরাবরই অদ্ভুত। তুমি বলেছিলে না কিছু সময় আমরা যা দেখি তা হয় না, আর যা হয় তা আমরা টের পাই না। ওই কথাটার অর্থ আমি জানি, তবে আমরা সব সময় যা দেখি তাই জানি। চোখের সামনে যখন একটা জিনিস বারবার দেখবো তখন ওইটাই আমাদের মস্তিষ্কে থেকে যাবে। আমরা তার ভালো দিকটা যদি সব সময় দেখে আসি তবে তার খারাপ দিকটা কখনোই দেখতে পাই না। তেমনি যখন আমরা খারাপ দিকটা দেখে আসি তখন তার ভালো দিকটা আর দেখতে পাই না, নজরে আসেই না। স্নেহা চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে। রজনীর মুখটা আগের মতো স্বাভাবিক নেই। স্নেহা কতক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে। আচ্ছা, মেয়েটা কি বুঝালো? তারা বিভোরের খারাপ দিকটা দেখতে পায় না, নাকি রজনী নিজেই বিভোরের ভালো দিকগুলো দেখতে পায় না, নাকি দুটোই বুঝালো? মাথায় এসেও যেন আসলো না। রজনী চিরকুটটানি খুব সাবধানে সরিয়ে রাখে। বিড়বিড় করে বলে, ভালোবাসা আর ঘৃণা একসাথে হয় না, যে কোনো একটার বিলুপ্তি ঘটেই আরেকটার জন্ম হওয়ার জন্য। স্নেহার আদিবকে নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, যে যার মতো নিজের ঘরে এসে শুয়ে পড়ে। শুধু স্নেহা আর সুলেখা আহমেদ নিজেদের মতো বসে আছে। সৃজনী আর রিন্তির ঘরে ঘুমাবে। রিফা এসেই ঘুমিয়ে পড়েছে। রজনী কোনো রকমে চেঞ্জ করে নিজেও শুয়ে পড়ে। আদিব ক্লান্তি ভাবটা কাটাতে আর মনের বিষাদটুকু দূর করতে ছাদের দিকে হাঁটা লাগায়। এমনিতেও স্নেহার আশেপাশে তার দম আটকে আসে। ভীষণ আফসোস হয় নিজের ভাগ্যের উপর। সে যদি সেদিনই বিয়েটা ভেঙে দিত তাহলে বোধহয় স্নেহা তার পাশে থাকতো না। দীর্ঘশ্বাস ফেলে ছাদে এসে দাঁড়ায় আদিব। আবছা আলোয় ছাদে ফাঁকা দেখে নিশ্চিন্ত মনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। 2-3 বার মনের সুখে সিগারেটে টান দিতে পাশ থেকে বিভোর এসে বলে, সিগারেট খাচ্ছেন ভাই? হঠাৎ কথা কানে আসায় চমকে যায় আদিব। জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা লাগে ঠোঁটে। কোনো রকম সিগারেটটা মুখ থেকে ফেলে ঠোঁট চেপে ধরে। বিভোর খুবই শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। নিজেকে ধাতস্থ করে মনে মনে বেশ কটা গালি দেয় বিভোরকে। দেখতেই পাচ্ছে কি করছে, তবুও জিজ্ঞাসা করছে। বিভোর পকেটে হাত গুজে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, ঠোঁটটা কি পুড়ে গেল ভাই? কত তাড়াহুড়ো কি আছে, ধীরে সুস্থে খান। নতুন বর, একটু তো টেনশন থাকবেই, সমস্যা নেই। আদিব আমতা আমতা করে বলে, আসলে তেমন কিছু না বেওর ভাই, আগে টুকটাক খেতাম তো তাই আর কি। বিভোর যেন কিছু মনেই করেনি, চুপচাপ সামনে তাকিয়ে থাকে। আদিব কি করবে ভেবে পায় না। বিভোরের সাথে দাঁড়িয়ে থাকতেও তার যথেষ্ট ভয় কাজ করছে। কখন কোথা থেকে কি প্রশ্ন করে বসে কে জানে। এই ছেলের বুদ্ধি ঠিক ব্রেনে নাকি রক্তে রক্তে, এটা ভেবেই তার হা উতাস আসে। আদিবকে সাপের মতো মোচড়াতে দেখে বিভোর স্বাভাবিকভাবেই বলে, কি ভাই, প্রকৃতি ডাকে? সহসায় দুদিকে মাথা নাড়ায় আদিব। বিভোর হুট করে আদিবকে জড়িয়ে ধরে। আদিবের মুখ অটোমেটিক হাওয়া হয়ে যায়। বিভোর জড়িয়ে ধরা অবস্থাতেই বলে, ভাই আমার বোনরে ভালো রাখবেন। ওরে যদি কখনো আপনার
বেশি বা বোঝা মনে হয় আমারই শুধু একটা কল দেবেন। আমি আমার বোনকে নিয়ে চলে আসব। শুধু কখনো ওরে শারীরিক বা মানসিক অত্যাচার করবেন না, তাহলে ওই দিনের পর আপনিও ভোরের সূর্য দেখতে পারবেন না। বিভোরের ঠান্ডা গলার হুমকিতে আদিব যেন জ্বলে ওঠে। বিভোর আদিবকে ছেড়ে দিয়ে শার্টের কলার ঝেড়ে চলে যায়। আদিব ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকায়, বিড়বিড় করে বলে, নিজেরা অন্যের বাড়ির মেয়ের ওপর অত্যাচার করবি, অন্যের বাড়ির মেয়েকে পণ্য হিসেব দেখাবি, তাতে কিছু না। আর নিজেদের বাড়ির মেয়েকে টোকা দিলেও আমাদের পরের দিনে সূর্য দেখতে দিবি না। তা তো হয় না। টক্কর চলবে সামনাসামনি, গায়ের জোরে কিংবা ক্ষমতার জোরে। পারি আর নাই পারি, বুদ্ধি আর তোদের দুর্বলতার জোরেই তোদের মার। শুরুটা নয় হয় তোর আদরের বোনকে দিয়েই করলাম। বাড়ির নতুন জামাইকে নিয়ে বাড়িতে বেশ আয়োজন চলছে। আদিবও হাসি মুখেই সবটা গ্রহণ করছে। বাকি 4 জন বোন দুলাভাইকে নিয়ে বেশ মেতে আছে। গত রাতে আদিব স্নেহার সাথে কোনো রকম কথা না বলেই ঘুমিয়েছে। একদিন আদিবের এত পরিবর্তন যেন স্নেহার হজম হচ্ছে না, তবুও দাঁতে দাঁত চেপে সব দেখে যাচ্ছে। আপাতত তার দেখা ছাড়া আর কোনো কাজও নেই। বাড়িতে এই বিষয় নিয়ে সে কোনো কিছু বলতেও চাচ্ছে না। বোঝাপড়াটা না হয় আদিবের বাড়িতে গিয়েই করবে। ততক্ষণ চুপ থাকাটাই ভালো মনে হয়। সকাল সকাল আদিবের খাওয়ার ব্যবস্থা নিয়ে বাড়ির সকলে বেশ ব্যস্ত। এই ফাঁকে স্নেহা এসে 4 বোনের কাছে আবদার করে গ্রাম ঘোরার। রিফার মন খারাপ থাকলেও ঘুরতে বের হওয়ার কথা শুনে বেশ উৎফুল্ল মনে রাজি হয়ে যায়। রজনী একবার তার দিকে তাকিয়ে নিজেও রাজি হয়। সকলে রাজি হলেও বিপত্তি বাধে বের হওয়া নিয়ে। যদি তাদের বের হতে না দেওয়া হয়, কেবল তো আজ বিয়ের 2 দিন, এতেই যে নতুন বউকে বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না এটা তারা 5 বোনই জানে। অনেক ঘ্যান ঘ্যান করার পর বাড়ির সকলে রাজি হয় বের হতে দিতে। তার সাথে আদিবার সুজনকে পাঠানো হয়। বিভোর সকাল থেকে লাপাত্তা, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর রাকিব বরাবরই এসবের থেকে দূরে। রজনী একবার সৃষ্টিকে সাথে যাওয়ার কথা বলতে চেয়েও বলে না। সৃষ্টিও এগিয়ে আসে না। গতবারের ঘটনার পর মেয়েটা আগের থেকেও বেশি শান্ত হয়ে গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কথাও বলে না। রজনী দীর্ঘশ্বাস ফেলে। সবাই মিলে একসাথে বের হয় হই হুল্লোড় করে। স্নেহা আর আদিব পাশাপাশি হাঁটছে, সামনে সুজন বাকিদের চালাচ্ছে। স্নেহা একবার ভাইয়ের দিকে তাকিয়ে আর চোখে তাকায় আদিবের দিকে। আদিবের মুখভঙ্গি স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক ভঙ্গিটাই কেন যেন হজম হয় না স্নেহার। তাই বেশ নিচু স্বরে জিজ্ঞাসা করে, আপনার কি কোনো সমস্যা? আদিব ঘাড় বাঁকিয়ে পাশে তাকায়, ভ্রু কিঞ্চিত কুচকে বলে, মানে আপনার সমস্যা কি? সবার সাথে হেসে হেসে কথা বলছেন, ভাব এমন করে রেখেছেন যেন সব স্বাভাবিক, অথচ আমি যে আপনার নতুন বউ সেই খেয়াল আপনার আছে? বিয়ের রাত থেকে শুরু করে এখন অবধি আমার সাথে একটাও কথা বলেছেন? আদিবের ছোট্ট উত্তর, সময় পাইনি। একই ছাদের নিচে, একই ছাদের নিচে, একই বিছানায় ঘুমানোর পরও যদি বলেন সময় পাইনি, তাহলে কি তা মেনে নেওয়া যায়? আদিব এই পর্যায়ে জবাব দেয় না। স্নেহা দীর্ঘশ্বাস ফেলে মাথায় দেওয়া শাড়ির আঁচলটা টেনে নিয়ে অন্যমনস্ক হয়ে বলে, আপনার কি আমার অতীত নিয়ে সমস্যা হচ্ছে? আমার অতীতের জন্যই কি আমাকে ইগনোর করছেন? আদিব খুব সূক্ষ্মভাবে বিষয়টা এড়িয়ে যায়। সামনে থেকে রজনী রিফাকে ডেকে বলে ঝিলের দিকে যেতে। যেহেতু এখনও সকাল, তাই শাপলা ফুল ফুটে আছে নিশ্চয়। বড় একটা ঝিলের মাঝে শাপলা দেখার বিষয়টা অন্যরকম হবে ভেবেই সবাই খুশিতে লাফায়। আদিব 2 কদম এগিয়ে গিয়ে রিফা আর রজনীর মাঝে হাঁটে, বিভিন্ন কথা বলে। নীরব অবহেলায় যেন স্নেহা নতুনভাবে গড়ে ওঠা মনটা মুহূর্তে ভেঙে যায়। যে স্বপ্ন দেখে সে নতুন জীবনে পা রেখেছে তা যেন চোখের সামনে একদিনেই ভেঙে যাচ্ছে। চোখের কোণটা ভীষণভাবে জ্বালা করে ওঠে। সকলের অলক্ষ্যে চোখ আলগোছে মোছে। সুজন একটু পিছিয়ে এসে স্নেহার পাশে পাশে হাঁটে। প্রথমে মাথায় হাত বুলিয়ে দিলে স্নেহা ফিরে তাকায়। সুজন মুচকি হেসে বোনের বাহু জড়িয়ে ধরে। স্নেহা মাথা নিচু করে নেয়। সুজন ফোন বের করে বিভোরকে টেক্সট করে। কিছু দূর হেঁটে চলে আসে ঝিলের কাছে। পাড়ে মরুভূমির মতো বালি আর মাঝে বিশাল ঝিল। অবশ্য ঝিলটা নদীর একটা ডালপালা বলা যায়। পুরো ঝিল জুড়ে শাপলা ছড়াছড়ি, লাল সাদা শাপলা দিয়ে যেন কেউ ঝিলটা সাজিয়ে রেখেছে। রিফা ঝিলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে লাফানো শুরু করে। উত্তেজিত হয়ে বলে, আমি ফুল নিব। ছোট্ট ভাইয়া, আমাকে ফুল এনে দেন। সুজন শার্টের হাতা উপরে তুলতে তুলতে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ, এখন তোদের শখ মেটাতে আমি গিয়ে ওই ভয়ঙ্কর পানিতে নামি। জানিস এখানে কত বড় বড় সাপ আছে? রিফা মুখটা কাদো কাদো করে ন্যাকা স্বরে বলে, ছোট ভাইয়া, আমি না আপনাদের থেকে সব থেকে ছোট বোন। আমার জন্য শুধু একটা ফুল এনে দিতে পারবেন না? সুজন কপাল কুচকায়। পাশ থেকে রিন্তি তাল মিলিয়ে বলে, তাই তো ছোট ভাইয়া, তুমি তোমার বোনের জন্য সামান্য এটুকু করতে পারবে না? নামো নামো, পানি আর ফুল তোমাকে ডাকছে, দেখো। সুজন একবার পানির দিকে তাকিয়ে 2 কদম এগিয়ে গিয়েও পিছিয়ে আসে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলেই পাড় থেকে উঠে গিয়ে সোজা শুকনো জমিতে দাঁড়ায়। সবাই হেসে ওঠে। আদি ভাষার চেষ্টা করে বলে, ভাই থামেন, আমি আসতেছি।
সৃজনী সাবধান বাণী চুড়ে দেয়। ভাইয়া, এখানে কিন্তু সত্যি বড় বড় সাপ আছে, ভেবে দেখেন। যাওয়ার দরকার নেই। ফুল যেখানে আছে সেখানেই সুন্দর। ছবি তোলেন, নিজেরা মন ভরে দেখেন, এরপর বাড়ির দিকে হাঁটেন। আদিব যদিও এসবে তেমন আগ্রহ নেই। পুরো চেয়ারম্যান বাড়ির মানুষ, এই গ্রাম সৌন্দর্য কোনো কিছুতেই তার আগ্রহ নেই। তার কেবল এদের মাঝে নিজেকে দমবন্ধ মনে হয়, কিন্তু স্বার্থের খাতিরে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে। আদিব বেশি জোরাজোরি করে না, ফোন বের করে ছবি তোলা শুরু করে, সাথে 4 শালিকারও ছবি তুলে দিচ্ছে। স্নেহা সব দেখে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ফুল তার নিজস্ব স্থান ছেড়ে সরলেই শুকিয়ে যায়, কলঙ্কিত হয়ে যায়। আমার 4 ফুল যেন কখনোই কলঙ্কের সামনে না পড়ে। এরই মাঝেই আসে বিভোর। সবাই তাকে দেখে হই হুল্লোড় করা থামিয়ে দেয়। বিভোরের সাথে আরো 2 জন ছেলে ছিল। সবাই তাদের দেখে নিজেদের অন্যায় আঁচল ঠিক মতো মাথায় টেনে নেয়। বিভোর গম্ভীরভাবে বলে, ঘোরাঘুরি শেষ? আদিব বাঁকা হাসে, পরক্ষণে ঠোঁটের কোণে মিষ্টি হাসি জমিয়ে বলে, মেজো ভাই, আসলামই তো 10 মিনিট হয়নি। আপনি যদি এখনই ঘোরাঘুরি শেষ কিনা জিজ্ঞেস করেন তাহলে কেমন করে হয়? আরো কিছুক্ষণ থাকি। বিভোরের মুখ গম্ভীর। সে কোনো দিকে না তাকিয়ে বলে, আজকে আর ঘুরতে হবে না, বাড়ি যাও সবাই। জন্য তাড়া দেয়। কেউ আর কোনো কথা বাড়ায় না। বিভোরের আদেশ অনুযায়ী চলে যেতে শুরু করে। রজনী এগিয়ে গিয়েও পিছু ফিরে তাকায়। একবার বিভোরের দিকে তাকিয়ে আরেকবার তাকায়। ফুলগুলোর দিকে ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও ছুঁয়ে দেওয়া হয় না, তাই মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। রাত প্রায় 11টা ছাড়িয়েছে। রাকিব আজও বাড়ি ফিরেনি। সৃষ্টিও এই বিষয়ে কিছু বলতে আসেনি, চুপচাপ নিজের মতো শুয়ে পড়েছে। তবে ইদানিং কোনো কিছুতেই মাথা ব্যথা নেই তার, না কোনো কিছুর পরোয়া আছে। রাকিবের অমানবিক অত্যাচারের পর যেন রাকিবের প্রতি মায়াও ফুরিয়েছে। রাকিব যে বাড়ি ফেরেনি তা নিয়ে সে মোটেও চিন্তিত নয়। এক পাশ থেকে অন্য পাশ ফিরে শয়ে সৃষ্টি। আঙ্গুলের সাহায্যে চোখের কার্নিশে বেয়ে পড়া জলটুকু মুছে নেয়। পুরো বাড়ি ঘুমিয়েছে, কেবল সে জেগে। হয়তো আরও একজন জেগে আছে, বিভোর। সে আজও রাকিবকে আনতে যাবে তা সৃষ্টির জানা, তাই চুপচাপ চোখ বন্ধ করে নেয়। বিভোর বারান্দায় সিঁড়ির কাজটায় কতক্ষণ পায়চারি করে। হাতের ঘড়িতে সময় দেখে নিয়েও যখন রাকিবের কোনো খবর নেই, তখন সে ঘরে গিয়ে টি শার্টের উপর একটা শার্ট জড়িয়ে বের হয়ে আসে। ফোন পকেট থেকে বের করে কাউকে কল দিতে দিতে নিজ গন্তব্যে হাঁটতে থাকে। নীলুফার বাড়ি যেতে সময় লাগবে 10 মিনিট। যদিও এটা নীলুফার বাড়ি না, গ্রামের স্বাস্থ্যকর্মী হওয়ায় চেয়ারম্যানই তাকে বাড়ি বা কোয়ার্টার দিয়েছেন থাকার জন্যে, যেন তিনি খুব সহজেই মানুষের চিকিৎসা করতে পারেন। কিন্তু এই মহিলাটি চিকিৎসা কম, তামাশা করছেন বেশি। রাগে বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসে বিভোরের। ইচ্ছে করে না এই কিটগুলোর মুখ দেখতে, তবুও দেখতে হয়। রাকিবকে শোধরাতে না পারলে সৃষ্টির জীবন নষ্ট হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে বড় বড় কদমে হেঁটে নীলুফার বাড়ির সামনে দাঁড়ায়। বার কয়েক রাকিবকে কল দেওয়ার পরও রাকিব কল তোলে না। বাধ্য হয়ে নীলুফার ঘরের দরজায় টোকা দেয় বিভোর। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। মিনিট বাদে দরজা খুলে যায়। বিভোর ফট করে তাকাতেই চোখে পড়ে নীলুফার মুখ। চোখে মুখে আজ অন্যরকম সাজের ছোঁয়া। নিজেকে সাজিয়েছে আবেদনময়ী রূপে। শাড়ি পরাটাও ঠিক নেই। বিভোর সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে। খ্যাপা কণ্ঠে বলে, ভাই কই? নীলুফা হতাশ হয়ে তাকায়। যার জন্য তার এত সাজ সে যেন দেখেও দেখছে না। নীলুফা 2 কদম এগিয়ে এসে বলে, ভিতরে আসো। আপনাদের বাড়ির ভেতরে গিয়ে নিজের গায়ে নোংরা লাগাতে চাই না। ভাইকে আসতে বলুন, রাত অনেক হয়েছে। বাড়িতে নতুন বর আছে, সে কিছু বোঝার আগেই ফিরতে হবে। নীলুফার সামনে থেকে সরে গিয়ে ভিতরে যাওয়ার মতো রাস্তা করে দিয়ে বলে, হুসেন এই তোমার ভাই, নিজে গিয়ে নিয়ে এসো। বিভোর একটিবারও নীলুফার দিকে তাকায় না। রাগে পুরো মাথা যেন তার জ্বলে যায়। গটগট করে ভেতরে ঢুকতে দেখে বাহিরের ঘর ফাঁকা। ভেতরে উকি দিয়ে দেখে সেখানে রাকিব অচেতন হয়ে শুয়ে আছে। তবে সেদিকে পা বাড়ানোর আগেই কানে শব্দ আসে ঘরের দরজা আটকানোর। বিভোর দাঁড়িয়ে যায়। পেছন ফিরে তাকাতে নীলুফা কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ে বিভোরের উপর, শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় বিভোর থ মেরে যায়। মস্তিষ্ক যেন কয়েক সেকেন্ডের জন্য কাজ করায় বন্ধ করে দেয়। যখন বুঝতে পারে কি হয়েছে, সাথে সাথে সে ধাক্কা দেয় নীলুফাকে। নীলুফা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে শুরু করে, বিভোর, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে দেখার পর থেকে আমি অন্য কোনো কিছুতে মন বসাতে পারি না। রাকিবের সাথে সম্পর্কে কিভাবে জড়িয়ে গেছি আমি জানি না, কিন্তু সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। দেখো, আমি তোমার জন্য সেজেছি, শুধু তোমার জন্য। তুমি আমাকে গ্রহণ করো। বিভোর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। রাগে তার শরীর কাঁপছে। নীলুফা আবারও তার দিকে এগিয়ে আসতে নিলে সে এক হাতে শক্ত করে নীলুফার বাহু চেপে ধরে। তারপর গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এক থাপ্পড়ে নীলুফার মনে হয় পুরো পৃথিবী চারিপাশে ঘুরছে। সেই থাপ্পড়ের ধকল সামলানোর আগেই আরেক থাপ্পড় পড়ে। পরপর 4টা থাপ্পড় খেয়ে মেঝেতে পড়ে যায় নীলুফা।
বিভোর রাগে একধলা থুতু ফেলে তার পাশে, ঘৃণ্য কণ্ঠে বলে, তোর মতো পতিতা আমি জীবনেও দেখিনি। তোর এই রূপ দেখে বিভোর গলে যাবে ভাবলি কেমনে? তোর ভদ্র পোশাকে দেখলেও আমার বমি আসে, সেখানে তোর এই জঘন্য রূপ দেখে আমি করে যাব? ইচ্ছে তো করছে তোকে এখানেই পুঁতে রেখে বাড়ি যাই, কিন্তু তোর গায়ে হাত দিতেও আমার ঘেন্না লাগছে। বিভোর রাকিবকে নেয় না। তার যত রাগ এবার গিয়ে রাকিবের উপর পড়ে। সে এখানে পচে মরুক ভেবে ঠাস করে ঘরের দরজা খুলে চলে যায়। নীলুফার মাথা তখনও ঘোরাচ্ছে। বিভোর বাহিরে এসে রাগে দেয়ালে কতগুলো ঘুষি মারে পরপর, ইচ্ছে করে দেয়ালটাই ভেঙে দিতে। নারীর নাকি চরিত্র সম্মানই সবচেয়ে বড়? তবে এ কেমন নারী? এত ঘৃণিত নারীও কি সমাজে হয়? হয় তো, হয় বলেই তো আজ বিভোর সচক্ষে তার প্রমাণও পেল। এলোমেলো পায়ে বিভোর ছুটতে শুরু করে। বাড়ি ফিরে সরাসরি নিজের ঘরে ঢুকে ভীষণ যত্নে রাখা একটা ডায়েরি বের করে। আঘাত পাওয়া হাত নিয়ে ভাঙা ভাঙা ভাবে লিখে, প্রিয় নারী রজনীগন্ধা, এই চরিত্রহীনা নারী আর পাপ অন্যায়ের মাঝে কেবল তুমি শান্তি, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আমি দিন দিন সবকিছুর মাঝে তলিয়ে যাচ্ছি। আমাকে বাঁচাও রজনীগন্ধা, আমাকে বাঁচাও। সারা রাত এলোমেলোভাবে কেটে যায় বিভোরের। বাড়ির সকলে শান্তিতে ঘুমালেও তার মন, মস্তিষ্ক, হৃদয়ে কোথাও শান্তি নেই। অবশেষে শান্তির খোঁজে তাহাজ্জুদের জন্য জায়নামাজ বিছিয়ে ভোর রাত পর্যন্ত সেখানেই কাটায়। ফজরের নামাজের জন্য ওঠার পর রজনী এক ঝলক বিভোরকে দেখেছে। গায়ে শার্ট জড়িয়ে নিঃশব্দে সে সিঁড়ি দিয়ে নামছে। এই ভোর ভোর কোথায় যাচ্ছে ভেবে একটু সন্দেহ হয় তার। একবার ভাবে ডেকে জিজ্ঞাসা করবে, পরক্ষণে মাথা থেকে সে চিন্তা বের করে দিয়ে চুপচাপ নিজের কাজে চলে যায়। এরপর বিভোরে দেখা পাওয়া যায় সকাল 8টার দিকে। হাতে এক গাদা শাপলা নিয়ে বাড়িতে ঢোকে। অবশ্য বেশিরভাগ শাপলাই সুজনের হাতে। বিভোর আর সুজনকে শাপলা ফুল আনতে দেখে কম বেশি সবাই অবাক হয়। প্রথমে স্নেহা এগিয়ে গিয়ে আশেপাশে একবার ঘুরে বলে, তোমরা আমাদের জন্য শাপলা আনছো? সুজন ফুল সামলে দাঁতে দাঁত চেপে বলে, না, এই বাড়ির পিছে শ্যাওলা গাছের পেতনিগুলোর জন্য আনছি। গাধি ভাইয়া খবরদার, আমাকে গাধি বলবে না। তো কি গাধার বউ বলবো? আমি কি আমার জামাইকে রাখবো? আমি তোর জামাইয়ের বড় ভাই লাগি। স্নেহা সুজনের লেগে গেছে দেখে বিভোর ধমক দেয়। সুজনকে থামিয়ে হাতের শাপলাগুলো স্নেহার হাতে তুলে দিয়ে বলে, সবাই মিলে ভাগ করে নাও। স্নেহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শাপলাগুলো আগলে নিয়ে বলে, মেজো ভাই ওই পানিতে নেমেছিল, ওখানে না সাপ আছে, যদি কিছু হতো। বিভোর জবাব দেওয়ার আগে সুজন আফসোসের সুরে বলে, বাহ বাহ, নিজের ভাইকে রেখে সে চাচাতো ভাইয়ের উপর দরদ দেখাচ্ছে। তোর কি আমাকে চোখে পড়ে না রে? আমি কি ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছি, তুই কি চোখে দেখোস না? ওই পানিতে বিভোর ভাই নামে নাই, নামছি তো আমি। খোঁজ নিলে তুই আমার নিবি, ভাইয়ের কেন? স্নেহা ভ্রু কুচকে তাকায়। বিভোর কথা না বাড়ি নিজের ঘরের দিকে চলে যায়। সুজনও হাতে সব শাপলা একটা জায়গায় রেখে বকতে বকতে চলে যায়। দুভাই চলে গেলে বাকি 4 বোন এসে হামলে পড়ে ফুলের উপর। রজনী 5টা শাপলা একসাথে নিয়ে উৎফুল্ল চিত্তে সেগুলোর দিকে তাকিয়ে থাকে। ঘাড় বাড়ি একবার তাকায় দোতলার দিকে। সাথে সাথে বিভোরের চোখে চোখ পড়ে যায়। বিভোর সিঁড়ির কাছটায় দাঁড়িয়েছিল, হয়তো প্রিয় রজনীগন্ধার খুশি দেখে। রজনী অস্বস্তিতে চোখ সরিয়ে নেয়। বিভোর দীর্ঘশ্বাস ফেলে নিজেও চোখ সরায়। আরও একবার তাকাতে গিয়ে দেখে নিচে বসে শাপলা হাতে হাসি মুখে রিফাও তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে যেন মস্তিষ্ক জ্বলে ওঠে। মেয়েটাকে বোঝানোর পরও কি বোঝেনি এভাবে তাকিয়ে আছে কেন? বিভোর আর দাঁড়ায় না। বিভোর সরে গেলে রিফাও চোখ সরায়। তার মনে অদ্ভুত ভাবনা আসে। খুশিতে হৃদয়ের কোনায় কোনায় যেন পরিপূর্ণ হয়েছে। রিফার হঠাৎ এত খুশির কারণ বোঝে না রজনী, তাই ফিসফিস করে শুধায়, কি রে, হঠাৎ করে এত খুশি হলি কেন? রিফা একটু চমকায়। তার মুখে হুট করে লজ্জার আভা ছড়ায়। রজনী হাঁ করে তাকিয়ে থাকে। রিফা মাথা নত করে কোনো রকমে বলে, ফুলের জন্য খুশি লাগতেছে। তাহলে লজ্জা কেন পাচ্ছিস? রিফা একটু থতমত খায়, চোখ পিটপিট করে বলে, আমি কই লজ্জা পাচ্ছে? আয়নায় নিজের মুখ দেখ গিয়ে। রিফা সত্যি সত্যি হাতের ফুলগুলো নিয়ে নিজের ঘরের দিকে যায়। রজনী হাঁ করে কতক্ষণ সেখানে তাকিয়ে সৃজনীকে চিমটি কাটে। সৃজনী তখন বেছে বেছে নিজের ফুল নিতে ব্যস্ত। হঠাৎ চিমটির ফলে সে মৃদু আর্তনাদ করে ওঠে। স্নেহা আর রিন্তি একসাথে তার দিকে তাকায়। দুজনেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সৃজনী একবার রজনীর দিকে তাকায়। তারপর হাত ডলতে ডলতে বলে, পিঁপড়া কামড়েছে। স্নেহা আর রিন্তি কিছু বলে না। সৃজনী ভ্রু কুচকে তাকায় রজনীর দিকে। রজনী এক হাতে কান ধরে ইশারা করে রিফাকে দেখায়। সৃজনী রিফার দিকে তাকিয়েও কিছু বোঝে না, তাই রজনী মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, ওর মনে হয় মাথার তার কেটে গেছে। সৃজনীও রজনীর মতো ফিসফিস করে বলে, মানে কেন, কি হয়েছে? গিয়ে দেখে আসো। এর মাঝেই রিন্তি আওয়াজ করে, গম্ভীরভাবে বলে,
নিজেদের মাঝে কি ফিসফিস করছিস? রজনী আর সৃজনী বোকার মতো হাসে। রজনী মিথ্যা বললে রিন্তি আর স্নেহা বুঝে যাবে তা সৃজনী জানা, তাই চটপট নিজেই বলে, আমরা তো কে কয়টা শাপলা নিব এটা নিয়ে কথা বলছিলাম। এই রজনী, তুই আর নিবি না? দেখ দেখ, তাড়াতাড়ি নে। রজনী কোনো কথা না বলে চুপচাপ শাপলা নিতে থাকে। স্নেহা আর রিন্তি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর আবারও নিজেদের শাপলা নিয়ে চারজনই জায়গা ছেড়ে ওঠে। একগুচ্ছ শাপলা রজনী সৃষ্টির জন্য নেয়। সৃষ্টি রান্নাঘর থেকেই দেখছিল, কাছে আসেনি। কেমন উদাস নয়নে শুধু দেখেই গেছে, কাছে আসেনি। গত রাতে রাকিব বাড়ি ফেরেনি, এ নিয়েও তার বিন্দুমাত্র কোনো চিন্তা নেই, ভাবনা নেই। সে জানে, বোঝে রাকিব পরনারীতে আসক্ত। লোকমুখের কথা না চাইতেও কানে আসে। তাছাড়াও বাড়িতে যা হয়েছে তাতে সে কিছুটা হলেও এই বিষয়ে অবগত। ভেতর থেকে কেবল দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসে না। জীবন কেমন বিষাদময়। নিজের সমস্ত ভালোবাসাটুকু স্বামীকে দেওয়ার পরও সে নিজের স্বামীকে ধরে রাখতে পারেনি। অজান্তেই হেসে ফেলে সৃষ্টি, বিড়বিড় করে বলে, ধরে রাখতে কেমন করে? যার এক নারীতে কোনো কারেই হয়নি সে কি আর তোর হবে রে সৃষ্টি? জীবন যে বড্ড কঠিন, তুই যা চাইবি সব সময় তার বিপরীতই হবে। তার ভাবনার মাঝে সালেহা আসে, ব্যস্ত ভঙ্গিতে শুধায়, রাকিব কই সৃষ্টি? সৃষ্টি শীতল চাহনিতে তাকিয়ে থাকে, নিচু স্বরে বলে, কাল রাতে উনি ফিরেনি আম্মা, তাই জানি না। ফেরেনি মানে? আর ফেরেনি যখন তখন আমাকে বলতে পারোনি? এত বেলা হয়ে যাচ্ছে অথচ আমার ঘরের ছেলে এখনো ঘরে আসেনি। কোথায় গেল ছেলেটা? যেভাবে ব্যস্তভাবে সালেহা এসেছিল ঠিক সেভাবে চলেও গেল। সে যাওয়ার দিকে তাকিয়ে সৃষ্টি শুধু হাসে। খুন্তি দিয়ে তরকারি নাড়তে নাড়তে বলে, বাবা মায়ের শিক্ষাতেই সন্তান সঠিক নয়তো ভুল হয়। আল্লাহ করুক কখনোই এই বংশের সন্তান আমার না হোক। জানোয়ারের সন্তানের চাইতে আল্লাহ আমাকে আজীবন নিঃসন্তান করে রাখুক। আজ স্নেহার আদিবকে ফিরিয়ে নিয়ে যাবে, তাই পুরো বাড়িতে আজ আবারও মেহমানদের আনাগোনা। দুপুরের আগে আদিবের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। সকাল 10টার পর রাকিবও চলে এসেছে। কারোর সাথে কোনো কথা না বলে শুধু নিজের ভাগের কাজ করছে। তার মুখ দেখেই বোঝাই যাচ্ছে কিছু হয়েছে। সালেহা অনেকবার কথা বলার চেষ্টা করার পরও কোনো লাভ হয় না। রাকিব কোনোভাবেই কথা বলছে না। বিভোরও খেয়াল করেছে এবং কি হয়েছে তা আন্দাজও করতে পারছে, তবে সেও নিশ্চুপ। দেখা যাক কি হয়। কাজ নিয়ে বাড়ির ছেলেরা সবাই ব্যস্ত। বাবুর্চিরা উঠানে বড় চুলায় রান্না করছে। রজনী একবার নিজের ঘরের জানালা দিয়ে উকি দিয়ে নিচে দেখে, ঘরে আপাতত সে ছাড়া কেউ নেই। সবাই বড়বউ আর মেহমানদের নিয়ে ব্যস্ত। রজনীর মাথা ব্যথা করছে বলে সে এসে ঘরে বসেছিল। তার ভাবনার মাঝে কোথা থেকে সাদিব হাজির হয়। সাদিবকে ঘরে ঢুকতে দেখে শান্ত চোখে তাকায় রজনী। সাদিব মিষ্টি করে হাসে, গলার আওয়াজ ঠিক করে বলে, কেমন আছেন মিস? শুনলাম আপনার নাকি মাথা ব্যথা, তাই সাক্ষাৎ দিতে পারেননি। এ কারণে ভাবলাম আমিই বরং দেখা দিয়ে আসি। ভালো করেছি না? রজনী মাথা নাড়ায়, ছোট্ট করে বলে, বসুন। সত্যি বসবো? কেউ দেখলে আবার কিছু বলবে না তো? রজনী চুপ থাকে। সাদিব তাকিয়ে থাকে তার দিকে, তারপর হেসে বলে, থাক, আর চিন্তা করতে হবে না। আমি বসবো না এখানে, বাইরে চলো। কেন? কথা বলবো। রজনী যেতে ইচ্ছা করছে না, তবে মুখের উপর তা বলতেও পারে না, তাই বসা থেকে উঠতে উঠতে বলে, চলুন। দুজনে একসাথেই ঘর থেকে বের হয়। পাশাপাশি এই টুকটাক কথা বলতে বলতে হাঁটে। নিচ থেকে এই দৃশ্য মোটেও চোখের আড়াল হয় না বিভোরের। শুধু এলোমেলো দৃষ্টিতে দুজনকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে সরে যায়। রজনী আর সাদিব ছাদে যায়। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দুজনাই নিচে তাকিয়ে থাকে। আজ আবহাওয়াটা তেমন গরম নয়, একটু শীতল। আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে। দুজনে কতক্ষণ নীরবতায় কাটায়। সাদিব নিজে থেকেই বলে, আমার উত্তরটা কবে দেবা? কিসের উত্তর? ভালোবাসি। সাদিবের নির্লিপ্ত জবাবে চোখ ছোট ছোট হয়ে যায় রজনী। অস্বস্তিতে পুরো শরীর জড়িয়ে যায়। চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। সাদিব জবাবের আশায় তাকিয়ে থেকে হতাশ হয়, করুণ স্বরে বলে, রজনী, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ বেশি। আমাকে একটু ভালোবাসবে? রজনী চুপ থাকে। তার কাছে দেওয়ার মতো জবাব নেই। সাদিবের করুণ কণ্ঠের কাছে সে কিছু বলতেও পারছে না। বারবার দুর্বল হয়ে যাচ্ছে। সাদিব এবারও জবাব না পেয়ে নিজেই বলে, আমাকে ভালোবাসো না? আমাকে কি ভালোবাসা যায় না রজনী? রজনী সরাসরি সাদিবের দিকে তাকায়, চোখে চোখ রেখে বলে, ভালোবাসা বারণ। কিছুক্ষণ চুপ থেকে ফের বলে, বলেছিলাম আপনাকে আগেও, ভালোবাসা বারণ। এবারই মেয়েদের জন্য নিষিদ্ধ এইসব। তাছাড়াও আমার আপনার উপর ওই ধরনের অনুভূতি নেই সাদিব ভাই। আমি ভালোবাসা বুঝি না, কিভাবে ভালোবাসতে হয় সেটাও আমি জানি না। আপনি অযথাই আমার কাছে আশা রাখবেন না, দুঃখিত। রজনী এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায়।
সাদিব ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে নেয়। মেয়েটা তাকে প্রত্যাখ্যান করলো কেন? একটু ভালোবাসলে কি হতো? কতক্ষণ সে নীরব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, নীরবে যেন প্রত্যাখ্যান মেনে নেওয়ার চেষ্টা করছে কিংবা ভালোবাসার পাওয়ার তীব্র জেদ করছে। আদিব স্নেহা চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে। সারাদিনের ক্লান্তিতে সবাই শুয়েও পড়েছে। সারাদিন কাজ করেও বিভোরের ক্লান্ত লাগে না। আকাশে মেঘ ডাকছে। এই অবস্থাতেও বিভোর ছাদে দাঁড়িয়ে আছে। তার যখনই মন খারাপ লাগে বা ভেতরটা ভারী হয়ে আসে তখনই সে ছাদে এসে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে রাতের সময়টা। ছাদে দাঁড়ালে রজনীগন্ধা ফুলের গন্ধটাও তীব্রভাবে নাকে লাগে। সেই গন্ধে যেন সে তার রজনীগন্ধাকেও খুঁজে পায়। শান্তি শান্তি অনুভব হয়। চোখ বন্ধ করে আজও সে রজনীগন্ধার গন্ধ অনুভব করতে ব্যস্ত। ঠিক তখনই তার কাঁধে কারোর হাতের ছোঁয়া পায় বিভোর। ঘাড় বাঁকিয়ে তাকাতেই চোখে পড়ে রাকিবের ক্রোধান্বিত চেহারা। বিভোর একটুও বিচলিত হয় না, বরাবরের মতোই শান্ত চোখে তাকিয়ে থাকে। রাকিব রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুই নীলুফাকে শুয়েছিস? বিভোর ভালোভাবে দাঁড়ায়, ভীষণ স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়। থাপ্পড় মেরেছি। সাথে সাথে বিভোরের নাকের উপর ঘুষি মেরে দেয় রাকিব। হঠাৎ আক্রমণে পিছিয়ে যায় বিভোর। নাক দিয়েও এক ফোঁটা রক্ত গড়ায়। নাকে হাত দিতেই হাতে রক্তের ছোঁয়া লাগে। একবার রক্তের দিকে তাকিয়ে আরেকবার তাকায় রাকিবের দিকে। রাকিব তেরে আসতে আসতে বলে, তোর কত বড় কলিজা, তুই আমার জিনিসের দিকে হাত বাড়াস? তুই আমার বউয়ের দিকে তো নজর দিয়েই রাখছিস, এখন আমার নীলুফার দিকে তাকাইছস? তুই ওরে ছোঁয়ার চেষ্টা করছস। রাকিব মারতে আসলে বিভোর আটকে দেয়। আগের মতো করেই বলে, পতিতাদের ছোঁয়ার মতো নোংরা কাজ তুমি করলেও আমি করি না ভাই, তাই ভুল করার আগে ভেবে নাও। আমি হাত তুললে তুমি টিকতে পারবে না। রাকিব যেন আরো জ্বলে ওঠে, বিশ্রী ভাষায় গালি দিতে দিতে মারতে শুরু করে। বিভোরও উল্টে ঘুরে মার শুরু করে। দুজনের মাঝে চরম রকমের একটা হাতাহাতি হয়ে যায়। দরজায় বারবার শব্দ হওয়ার দরুন শফিক আহমেদ, সালেহ আহমেদ আর সুজন এগিয়ে আসে। ছাদে দুই ভাইয়ের এই অবস্থা দেখে সবাই হতবাক। শফিক আহমেদের ঘরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বিভোর। দেয়াল ঘেঁষে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। নাকে তখনও শুকনো রক্ত লেগে আছে। কপালের কাছটায় খানিকটা কেটে গেছে। চোখে মুখে হাতে পায়ে আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষত। সামনেই বিছানার এক কোণে বসে আছে রাকিব। সেও বেশ ভালো মতো আঘাত পেয়েছে। পায়ে লাগার ফলে দাঁড়াতে পারছে না। আহমেদ তাকে ধরে বসে আছে। শফিক আহমেদ সহ বাকি তিন ভাই সেখানে হাজির। বাড়ির বাকি সবাই দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, তো কেউ ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুজন বিভোরের পাশেই দাঁড়িয়ে। শফিক আহমেদ গম্ভীর কণ্ঠে শুধালেন, কি এমন প্রয়োজন পড়লো যাতে করে তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলতে হলো বিভোর? বিভোরের যেন চোয়াল শক্ত হয়ে আসে, হাতের মুষ্টি শক্ত করে দাঁড়িয়ে থাকে। বিভোরের কোনো জবাব না পেয়ে শফিক আহমেদ তাকায় শিহাব আহমেদের দিকে। শিহাব আহমেদ বেশ শান্ত স্বাভাবিক। শিহাব আহমেদ ছেলেকে কিছুই বলছেন না দেখে শফিক আহমেদ ফের বললেন, তুই তোর ছেলেকে কিছু বলবি না? শিহাব আহমেদ খুবই নম্র গলায় জবাব দিলেন, কখনো মুখ বুঝে অন্যায় মেনে নিজেকেও অপরাধী করবে না। বলবো না কেন ভাইজান? আমার ছেলে দোষ করলে অবশ্যই ওর পিঠের চামড়া তুলে নিতেও দুবার ভাববো না। তবে কথাটা হলো, আপনি প্রশ্নটা শুধু বিভোরকেই কেন করছেন? রাকিবকেও করুন। রাকিব কেন বিভোরকে মেরেছে? কে আগে মারা শুরু করেছে? পুরোটা আগে বিস্তারিত শুনুন। শিহাব আহমেদের কথায় রাকিব জ্বলে উঠে কণ্ঠস্বর উঁচু করে খ্যাক করে বলে, কাকা, আপনি এখন আমার বিচার করবেন। কাকা, আপনি এখন আমার বিচার করবেন? আপনার ছেলে ছোট হয়ে আমার গায়ে হাত দিছে, এটা আপনার চোখে পড়ে না? নাকি ছেলের দোষ সব ঢাকা পড়ে গেছে? রাকিবের উঁচু তেজি বেয়াদবি গলার স্বরে বিভোরের চোয়াল আরো শক্ত হয়। শির দ্বারা টান টান করে রক্তচক্ষু নিয়ে তাকায় রাকিবের দিকে, যেন এখনই চোখ দিয়ে রাকিবকে ধ্বংস করতে দুবার ভাববে না। বিভোরের এই তাকানোতে রাকিব আরও জ্বলে ওঠে। ঠাস করে উঠে তেড়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়। সালেহা তাকে আগলে ধরে। রাকিব দাঁতে দাঁত চেপে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে, আমার চোখ দেখাস আমারে? রাকিব রে, তোর চোখে আমি তুইলা নিয়ে গুলি খেলবো। কি কাকা, এখন চোখে দেখেন না আপনার ছেলে কেমনে তাকে আছে? দেখেন, মনে হইতেছে এখনই আমারে খাইয়া ফেলবে। শিহাব আহমেদের কান ঝাঁঝা করে ওঠে, তবুও কণ্ঠস্বর ঠান্ডা রেখে বিভোরকে বলেন, চোখ নামাও বিভোর। বিভোর চোখ নামিয়ে নেয়। শিহাব আহমেদ ছেলে থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। ভীষণ শীতল ঠান্ডা আওয়াজে বলে, আমি আমার ছেলেকে কি বলবো বা বলতাম তা তো জানি না ভাইজান, তবে বড়দের সাথে এভাবে কথা বলার জন্য গলার রক টেনে ছিঁড়ে ফেলতাম অবশ্যই। বড়দের মধ্যে কথা বলার সময় ভাষা সংযত না করলে এতক্ষণ ওর গলে অবশ্যই চর কষিয়ে থাপ্পড় মারতাম। মা বাবা, কাকা কাকি, ছোট ভাই বোনদের সামনে বিশ্রী ভাষায় কথা বললে ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম অবশ্যই। ভীষণ দুঃখ এবং লজ্জার সাথে বলতেছি, আপনি বাবা হিসাবে ব্যর্থ, নয়তো ছেলেকে শিক্ষা দিতে পারতেন, এমন অমানুষ তৈরি হতো না।
শিহাব আহমেদের এক একটা বাক্য যেন শফিক আহমেদের রগে রগে অপমান ছড়ালো। রাকিব এবার ভীষণ ক্ষেপে নিজের কাকার উপর গলা উঁচু করতে গেলে শফিক আহমেদ থাপ্পড় বসিয়ে দিলেন গালে। রাকিব হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বাহির থেকে রজনী সবই দেখে। দরজার আড়ালে দাঁড়িয়ে শান্ত চোখে সবটা পর্যবেক্ষণ করে। অজান্তেই সামান্য হেসে ওঠে। শফিক আহমেদ রাগী কণ্ঠে বলে, একদম চুপ করে বসে থাকো, এত বড় ভালো না। খুব বেশি গলার আওয়াজ হয়েছে তোমার। মনে রেখো, আমি তোমার বাবা, এখনো জীবিত আছি। রাকিব ভেতরে ফুঁসে উঠলেও দমে যায়। চুপচাপ মাথা নত করে বসে থাকে। শফিক আহমেদ ফের বাহিরে থাকা 4 বোনকে ধমকে উঠে চেঁচিয়ে বলেন, নিজ নিজ ঘরে যাও, এখানে তোমাদের ডাকা হয়নি। রিন্তি, সৃজনী, রিফা সুরসুর করে সরে গেলেও সরে না রজনী। দরজার আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে। যেখানে সৃষ্টিও ছিল, সৃষ্টি ফিসফিস করে বলে, ঘরে যাও, আব্বা দেখলে কিন্তু আবার বকা দিবে। রজনী ছোট্ট শান্ত উত্তর, মনের অশান্তির চেয়ে এই অশান্তিটুকুই খানিকটা সহ্য করে নেই ভাবি। সৃষ্টি বুঝলো না রজনী কি বুঝালো। রজনী পিছু ফিরে না তাকালেও কান খাড়া করে রাখে। শফিক আহমেদ এবার দুজনকে উদ্দেশ্য করেই বলেন, কে আগে মার শুরু করেছো আর কেন করেছো, পুরোটা বিস্তারিত বলো। বিভোর নিজের মতো দাঁড়িয়ে বলে, মূল কারণটা কি ভাই বলবে নাকি আমি বলবো? রাকিব আতকে উঠে। বিষয়টা এতদূর গড়াবে সে ভাবেনি। এখানে সে দোষী প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত, তবে নিজের দোষ স্বীকার করার মতো বোকা সে নয়। তাই চট করে নিজ মনে কিছু কথা আউড়িয়ে নিয়ে বলে, তুই আর কি বলবি, বলা মতো কিছু রেখেছিস? আব্বা, আমি ওরে প্রথমে মার শুরু করেছি, কিন্তু তার কারণটা কত জটিল তা শুনলে আপনারা ওকে মারতেই চাইবেন। বিভোর হেসে উঠে শব্দ করেই হাসে। রজনী চোখ তুলে শুধু সামনে তাকায়। হাজারো চেষ্টা করেও বিভোরের হাসি মাখা মুখের কল্পনা করতে পারে না। বিভোর তাচ্ছিল্য করে বলে, এত বড় অন্যায় করছি ভাই, তাহলে তো সবাইকে জানানোটা তোমার দায়িত্ব, জলদি জানাও। বিভোরের ব্যঙ্গ করার স্বভাবটা কারোরই তেমন ভালো লাগে না। পাশ থেকে সজল আহমেদ একটু বিরক্তি নিয়ে বলে, রাত বিরতে তোরা এসব ঢং রেখে সত্যি ঘটনা বল, আমরা কি সারা রাত তোদের জন্য বসে থাকবো নাকি? রাকিব, শুরু কর। রাকিব বলা শুরু করে, আমাদের এলাকার যে স্বাস্থ্যকর্মী আপা আছে নীলুফা, গত রাতে ওরে একা পেয়ে বিভোর ওর সাথে। এটা বলেই চুপ করে যায়। মাথায় থপ করে আগুন জ্বলে ওঠে বিভোরের, তবুও কিচ্ছু না বলে তাকিয়ে থাকে। রাকিব আবারও বলে, এটা আজ সন্ধ্যায় নীলুফার সাথে দেখা হওয়ার পর মেয়েটা আমাকে বলেছে। সে কি কান্না ওর! বিভোর আমাদের বাড়ির ছেলে হয়ে এত খারাপ একটা কাজ করেছে, আমি মানতে না পেরে রেগে ওকে মেরেছি, তাই উল্টো ঘুরে সেও আমাকে মেরেছে। এখন আপনারই বলেন, আমি সঠিক নাকি ভুল? বিভোর চেয়েও আরো শান্ত থাকতে পারে না। দাঁতে দাঁত চেপে বলে, তোমার ওই বসিয়ে রাখা নীলুফার দিকে বিভোর ভুলেও তাকায় না। ওর কাছে যাওয়া তো দূর, আমি ওর দিকে তাকিয়ে থুথুও ফেলবো না। নিজের মতো কি সবাইকে চরিত্রহীন মনে করো? আর তুমি শুধু এই সামান্য কারণ নিয়ে আমাকে মারলে, আমাকে দোষারোপ করলে আমি মেনে নিতাম। তুমি কি করেছ? তুমি আমাকে আর দৃষ্টি ভাবিকে জড়িয়ে বাজে কথা বলেছ। আবার তুমি বিনা অপরাধে আমাকে বেড়েছ। তাই আমার দিক থেকে আমিও যা করেছি তা সঠিক। বড় ভাইয়ের গায়ে হাত দেওয়া কোথা থেকে সঠিকের মধ্যে পড়ে বিভোর? ঘরে বউ রেখে বাইরে পর নারী নিয়ে মাস্তি করাটা কোন ভালো কাজের মধ্যে পড়ে বড় আব্বু? আবার সেই বড় ভাইকে নিয়ে আসতে গিয়েই ওই নোংরামের বাজে প্রস্তাব পাওয়াটা কোন সঠিক কাজ? সেই নোংরামোর জন্য ওই মেয়েকে থাপ্পড় দেয়ায় বড় ভাই এসে ছোট ভাইকে মারাটা কোন সঠিক কাজ বড় আব্বু? ঘরের বউয়ের সাথে নিজের ভাইকে জড়িয়ে বিশ্রী অপবাদ দেয়াটা কোন সাধু কাজ বড় আব্বু? বিভোর গলার স্বর উঁচু করেনি, তবে শান্ত গলায় বিষের মতোই সবটা উগলে দিয়েছে। ঘরের পরিবেশ শান্ত হয়ে গিয়েছে। সৃষ্টি দাঁড়ানো থেকে বসে পড়েছে। নিজের স্বামীর কাছে সে কখনোই সম্মান পায়নি, কিন্তু এত বড় মিথ্যা অপবাদ কি মেনে নেওয়া যায়? উপস্থিত কম বেশি সকলেই জানে বিভোর অতি শান্ত গলায় মিথ্যা বলেন এবং যা বলে তা অক্ষরে অক্ষরে সত্য। এবং হাওয়ার তালে তাদের কানেও কতবার নীলুফার রাকিবের সম্পর্কের ব্যাপারটা এসেছে, তবে তা তারা খুব একটা গুরুত্ব দেয়নি। রজনী সৃষ্টির পাশে বসে সৃষ্টিকে আগলে নেয়। সৃষ্টি রজনীর বুকে মুখ গুজে অশ্রু বিসর্জন দেয়। আর কত কিছু সহ্য করতে হবে তাকে। এবার যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। রজনী নির্বাক, নিস্তব্ধ। তার ভাই খারাপ, তবে এতটা?
তার একটিবারের জন্য বিভোরকে ভুল মনে হয়নি বিভোর মিথ্যা বলছে। যে পুরুষ একটিমাত্র নারীকে এতটা গভীরভাবে ভালোবাসতে জানে, সেই পুরুষ কখনোই অন্য নারীর দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে পারে না। এবং সে সঠিক, বিভোর সঠিক। ঘরের ভেতরে তখন রাকিব উত্তেজিত হয়ে পড়েছে। শিহাব আহমেদ শুধু বসা থেকে উঠে সে ছেলের হাত ধরলেন, এগিয়ে নিয়ে গেলেন রাকিবের সামনে, স্পষ্ট গলায় বললেন, বড় ভাইয়ের গায়ে হাত তোলা বেয়াদবি, ক্ষমা চাও। বিভোর অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। শিহাব আহমেদ ফের বলেন, ক্ষমা চাও। বিভোর উচ্চবাচ্য করে না। যে মানুষটা তাকে ন্যায় অন্যায় শিখিয়েছে সে মানুষটা তাকে অযথা ক্ষমা চাইতে বলবেন না, তাই কণ্ঠস্বর নিচু করে ক্ষমা চেয়ে নেয়। শিহাব আহমেদ ছেলের হাত ধরে ঘর থেকে বের হওয়ার আগে বলেন, দুঃখিত ভাইজান, তবে এর পরের শাস্তিটা আমি আপনার উপরে ছেড়ে গেলাম আর আমার ছেলেকে নিয়ে গেলাম। শিহাব আহমেদ বিভোরকে নিয়ে বেরিয়ে যায়। ঘর থেকে বের হতে বাহিরে বসা রজনীকে চোখে পড়ে বিভোরের। ভেতরটা যেন মুহূর্তে আটকে ওঠে। রজনী অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বিভোরের দিকে। বিভোর ফাঁকা ঢোক গেলে মেয়েটা কি আরও একবার তাকে ভুল বুঝলো? আরও একবার কি নতুন করে তাকে ঘৃণা করবে মেয়েটা? বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হয়। বিভোর সরাসরি তাকায় রজনীর চোখের দিকে। ওই চোখে তো ঘৃণা নেই, তবে যা আছে তা বোধ করি এই পুরুষটার বোঝার ক্ষমতা নেই। যে চোখের দিকে তাকালে তার হৃদয়ে ঝলসে যায়, সে চোখের ভাষা পড়া কি এতই সহজ? মোটেই নয়। যতক্ষণ বিভোর চোখের আড়াল না হয় ততক্ষণ রজনী তাকিয়ে থাকে। বিভোরকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয় শিহাব আহমেদ। গম্ভীর কণ্ঠে বলেন, এইসবের কি দরকার ছিল? ঝামেলা কেন করলে? অন্যায়ের প্রতিবাদ করতে আপনি শিখিয়েছেন। অন্যায় তো করতে শিখাইনি। অন্যায় করিনি আব্বা। একজন পবিত্র নারীর গায়ে কলঙ্ক ছড়িয়েছিল বলে আমি হাত উঠিয়েছিলাম। সে নিজে কলঙ্কের জর্জরিত, অথচ নিষ্পাপ একজনকে বারবার কলঙ্ক দিয়ে যাচ্ছে। এত কিছুর পরও আপনার মনে হয় আমি অন্যায় করেছি? শিহাব আহমেদ জবাব দিলেন না, শুধু ছেলের কাঁধ চাপড়ে হুট করেই জড়িয়ে ধরলেন। মিনিট দুয়েক বাদে ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বিভোর খাটে হেলান দিয়ে মেঝেতেই বসে পড়ে, চোখের উপর হাত রেখে বিড়বিড় করে বলে, ঘৃণার পাহাড় আর বাড়িও না রজনীগন্ধা, আমি সহ্য করতে পারবো না। আমার যে হৃদয়ে ক্ষত বাড়ে তোমার চোখের ঘৃণায়। তুমি ছাড়া কখনো কোনো নারীকে নিয়ে আমি ভাবিনি, কল্পনাও করিনি। ভালোবাসা কিংবা ছুঁয়ে দেখা তো অনেক দূরের ব্যাপার। ভালোবাসি রজনীগন্ধা, ভালোবাসি। মুহূর্তেই যেন কেউ কানের কাছে ফিসফিস করে বলে যায়, ভালোবাসা বারণ বিভোর সাহেব, ভালো যে বাসতে নেই। সময় যাচ্ছে স্রোতের তালে। স্নেহার বিয়ের পর কেটেছে 3 মাস। স্নেহার আদিবের সম্পর্ক এখনো আগের মতোই। আদিব স্নেহার সাথে প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না। স্নেহা বলার চেষ্টা করলে ইগনোর করে চলে যায়, নয়তো হ্যাঁতে জবাব দেয়। স্নেহায় 3 মাসে চেষ্টা করেও কোনোভাবে কথা বলতে পারেনি, আর না পেরেছে সম্পর্কটাকে স্বাভাবিক করতে। আদিবের কাজের সূত্রে এখন তারা শহরে থাকে। মাঝে মাঝে এসে আনিকা থেকে যায়, তবে বাকি সময় তারা দুজনে একাই থাকে। সারাদিন বাড়ির ভেতর থাকতে তার দম বন্ধ লাগে। দুটো কথা বলার মতো কোনো মানুষ নেই। সারাদিন চুপচাপ ঘরের কাজ, আর বাকি সময়ও চুপচাপ কাটানো। সকালে দুজন একসাথে খেলেও কারোর মাঝে কোনো কথা হয় না। দুপুরে আদিব থাকে না, আর রাতেও বেশিরভাগ দিন আদিব অনেক রাত করে বাড়ি ফেরে। স্নেহা প্রথম প্রশ্ন করলেও যখন নিশ্চুপতা ছাড়া কিছুই পায়নি তখন নিজেও চুপ হয়ে গেছে, এখন আর প্রশ্ন করে না। সকাল থেকে স্নেহার শরীরটা ভালো নেই, জ্বর ভাবটা তীব্র। আদিবকে সে কিছুই বলেনি এই বিষয়ে, তবে জ্বর দুপুরের দিকে বেড়ে গিয়ে মাত্রা ছাড়ালো। পুরো বাড়িতে একা কি করবে ভেবে না পেয়ে ওই জ্বর নিয়ে পড়ে থাকে স্নেহা। সময় যত বাড়ছে তত যেন জ্বরের মাত্রাও বাড়ছে। কোনো রকম নিভু নিভু চোখে তাকিয়ে ওঠার চেষ্টা করে। তার কাছে আগের মডেলের একটা ছোট ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড নয়। আদিবও তাকে দেয়নি, সেও আর চায়নি। বিছানা থেকে হাতড়ে হাতড়ে ফোনটা বের করে আদিবের নাম্বার বের করে স্নেহা। কল দিতে গিয়েও দেয় না। যে মানুষটা থেকে সারাক্ষণ এড়িয়ে চলে তার কাছে সাহায্য চাইতে তার আত্মসম্মানে লাগে। দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে দাঁতে দাঁত চেপে ওভাবেই থাকে। কতক্ষণ কাটে তা সে জানে না। সারাদিনে তার পেটে আজ কিছু পড়েও নি। পেটও যেন ভীষণ করে খাবার চাইছে, তবে মুখ তেতো থাকায় আর বমি ভাবের কারণে খেতে ইচ্ছা করে না। স্নেহা কোনো রকমে আবার ওঠার চেষ্টা করে, মাথা ঘুরিয়ে ওঠে। সাথে সাথেই নিজেকে সামলে বিছানা থেকে নেমে নিজের ড্রয়ার চেক করে, সেখানেও ওষুধ নেই। শরীরে অবশিষ্ট শক্তি নেই যে উঠে আদিবের ঘরে যাবে, তাই বাধ্য হয়ে আবারও শুয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকাল হয়, বিকাল গড়িয়ে রাত। স্নেহা ওভাবেই পড়ে থাকে। রাত আনুমানিক 10টা বাজতেই বাসার কলিং বেল বেজে ওঠে। দুবার কলিং বেল দেওয়ার পরও যখন কোনো সারা শব্দ পায় না তখন আদিবই ধরে নেয় স্নেহা ঘুমিয়েছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুচকায়। স্বভাবত স্নেহা এই সময়টা ঘুমায় না। কুচকানো ভ্রু নিয়ে নিজের পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে আদিব। চারিপাশ শুনশান, নীরবতায় নীরবতা রোজই থাকে, তবে তার সাথে মাঝে মাঝে টেলিভিশনের শব্দ, রান্নাঘরের খুন্তির আওয়াজটুকুও থাকে। আদিব দীর্ঘশ্বাস ফেলে কাঁধের ব্যাগ সোফায় রেখে আগে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানি নেয়।
রান্নাঘর কিংবা খাবার টেবিল কোথাও কোনো খাবার নেই। এবার একটু অবাক হয় আদিব, তাই কোনো রকম পানিটুকু খেয়ে গলার টাই ঢিলে করতে করতে এগিয়ে যায় স্নেহার ঘরের দিকে। এলোমেলোভাবে স্নেহাকে শুয়ে থাকতে দেখে দ্রুত পকেট হাতড়ে ফোন বের করে, বরাবরের মতো পরিচিত নাম্বারে টেক্সট করে। তুমি কি এসেছিলে আজ? স্নেহা কিছু করেছে? মেরেটের ফেলেনি তো? ফোন উল্টে পকেটে রেখে দ্রুত পায়ে এগোয় স্নেহার কাছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ডাকে, স্নেহা। স্নেহা শুনতে পাচ্ছেন? স্নেহা সাড়া না পেলেও ফোনের টুং শব্দ ঠিকই পায়। ফোন বের করতেই চোখে পড়ে সেই ব্যক্তির টেক্সট। আমারে কি তোমার পাগল মনে হয়? তোমার বাড়িতে তোমার বউকে মেরে তোমাকে ফাঁসাই, তোমার বাড়ির লোকদেরও ফাঁসাই, নিজেও ফাঁসি আর কি। আমি করিনি কিছু। কি হয়েছে বলো তো? আদিবার রিপ্লাই করে না। জলদি হাতে গিয়ে স্নেহার হাতে রাখতেই চমকে ওঠে, গা রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে। আদিব ব্যস্ত ভঙ্গিতে স্নেহার কপাল ছয়, স্নেহার মাথার পাশে বসে গালে চাপড় দেয়, কতবার ডাকে। স্নেহা পিটপিট করে কোনো মতে তাকায়, ঠোঁট নাড়িয়ে বলে, কি? আদিব হতাশ শ্বাস ফেলে। স্নেহাকে ভালোভাবে খাটে শুইয়ে দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। আপাতত মাথায় পানি দিলে জ্বরটা কিছুটা কমবে। ওয়াশরুমের ট্যাপ ছেড়ে দিতে তার মাথায় চট করে কাজ করে। কি করছে এটা? আমি তো চাই এই মেয়ে মরে যাক। ওকে তো আবার সহ্যই হয় না। ওর মতো একটা মেয়ে আমার বউ, এটা ভাবলেই তো আমার মাথা ফেটে যায় রাগে। তাহলে এখন তোর অবস্থা খারাপ, ও মরে গেলে আমার কি? বরং তাতে তো আমার ভালো। সব দিক থেকেই এক ধাপ এগোবো। ওর সেবা কেন করতে যাচ্ছি আমি? সাথে সাথেই ট্যাব অফ করে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আদিব। বিছানার কাছাকাছি যেতেই দেখতে পায় জ্বরে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকা স্নেহার মুখ। মুহূর্তে যেন মন পাল্টে যায়, ফের ঘুরে গিয়ে পানি আনে, মাথায় কতক্ষণ পানি ঢেলে চুল মুছে দেয়, কপালে জলপট্টি দিয়ে নিজেই দৌড়ায় কাপড় পাল্টাতে। কোনো রকমের টি শার্ট ট্রাউজার পরে ছুটে এসে আবার জলপট্টি দেয়, কল করে পরিচিত ডাক্তারকে, পরামর্শ নিয়ে রান্নাঘরে যায়। একবার রান্নাঘরে, আরেকবার স্নেহার কাছে যায়। এভাবে কোনো রকমই ইউটিউব দেখে স্যুপ বানিয়ে ঘরে আসে। জ্বর চেক করে দেখে আগের থেকে কিছুটা কম। স্বস্তির শ্বাস ফেলে স্নেহাকে ডেকে তুলে। স্নেহা তাকাতেই বলে, উঠুন, কিছু খেতে হবে। স্নেহা চোখ মুখ কুচকে বলে, খাবো না। আদিব ভ্রু কুচকে তাকিয়ে থাকে, এরপর সুপের বাটি সামনে এনে গম্ভীরভাবে বলে, আপনাকে খেতে হবে বলেছি, নিষেধ করতে বলিনি। আর নিষেধ শুনবো এটাও বলিনি। চুপচাপ হাঁ করুন। স্নেহা চোখ ছোট ছোট করে তাকায়। বিয়ের 3 মাসে আজই প্রথম যেদিন এত বড় বাক্য আদিব বলেছে তাকে। আদিব মুখের সামনে স্যুপ তুলে ধরে ইশারা করে খাওয়ার জন্য। তর্ক করার মতো কোনো শক্তি নেই বলে সেও আর তর্কে যায় না। নাক মুখ কুচকে একবার মুখে নেয়, এরপর ব্যস্তভাবে ভাঙা ভাঙা গলায় বলে, আর না, বমি আসে। আদিব কি করবে কিছুক্ষণ ভাবে, তারপর শুধায়, সারাদিন কিছু খেয়েছেন? স্নেহা চোখ বন্ধ করে মাথা খাটের সাথে হেলান দেয়, এরপর দুদিকে মাথা নাড়ায়। আদিব ফের শুধায়, জ্বর কখন থেকে? সকাল। আমাকে জানাননি কেন? স্নেহা তাকায়, নিজের জায়গা থেকে না নড়ে আদিবের চোখে চোখ রাখে, তাচ্ছিল্য করে বলে, যার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই তাকে জানানোর প্রয়োজন মনে করিনি। আদিবের মুখ গম্ভীরতায় ছেয়ে গেলেও কোনো জবাব দেয় না। জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। স্নেহা ভালো মতো শুয়ে পড়ে, চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়ায়। আলগোছে ভীষণ যত্নে তা মুছে নিয়ে বিড়বিড় করে বলে, সুখেরা আমার নিরে আসে না, কেবল অসুখেরাই আমাকে ভালোবেসে ভীষণ যত্নে বেঁধে রাখে। সে ঝামেলার পর সৃষ্টি বাবার বাড়ি চলে গিয়েছিল। কম বেশি সবটাই খুলে বলেছে বাবার বাড়িতে। তারা মেয়ের কথা মেনে নিয়ে মেয়েকে রেখেছেও, তবে বিবাহিত মেয়ে তারা আর কদিন রাখবে। বাড়িতে বড় ভাই ভাবি রয়েছে, ভাবিরা ভালো নজরে দেখে না। 1 মাস পর থেকেই কেমন ঠেস দিয়ে কথা বলে, দীর্ঘশ্বাস ছাড়া ভেতর থেকে কিছু আসেও না। এরপর আবার চেয়ারম্যান বাড়ি থেকে বউ আনার জন্য তারা যায়। রাকিব সৃষ্টির কাছে মাফ চেয়েছে এবং প্রতিজ্ঞা করেছে সে আর এমন কখনোই করবে না। চারিপাশে সবার কথা, বাবা মায়ের অসহায়ত্ব, মান সম্মানের কথা চিন্তা করে নিজের সুখ ইচ্ছে বিসর্জন দিয়ে সে আবারও ফিরেছে চেয়ারম্যান বাড়িতে। রজনী সৃষ্টিকে ফিরতে দেখে সেদিন ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, অদ্ভুত স্বরে বলেছিল, ভাবি আপনার কি নিজের জন্য মায়া লাগে না? কেন আসছেন আবার? বিনিময়ে সৃষ্টি হেসেছিল, রজনীর গাল ছুঁয়ে দিয়ে বলেছিল, যখন কেউ আমাদের জন্য মায়া করে না তখন আর নিজের জন্য মায়া করে লাভ হয় না। রজনী বসে বসে সেদিনের কথাগুলোই ভাবছিল। কদিন আগে তাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এখন মাধ্যমিকের প্রস্তুতি নিতে হবে। তবে পড়ালেখায় তার মন নেই। বাড়ির এক একবার এক এক রকম পরিস্থিতিতে তার মনেরও এক এক রকম পরিস্থিতি তৈরি হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। গত 3 মাসে বিভোরকে সে হয়তো হাতে গুনে কয়েকবার দেখেছে। ছেলেটা এখন আর এখানে থাকে না, বাড়িতে ঝামেলা হবার পর থেকে সে অন্যত্র থাকে।
তবে কোথায় থাকে তা রজনী কেন বাড়ির কারোরই জানা নেই। ভেতর থেকে চরমভাবে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এর মাঝে রিফা ছুটে আসে। রজনী তার দিকে তাকাতেই বলতে শুরু করে, বিবর ভাই আসছে রজনী, অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাতে মুখে কত যে ক্ষত। একদমে কথাগুলো বলেই সে থেমে যায়। রজনীর হাত ধরে টেনে আবারও দৌড়াতে শুরু করে। কথাগুলো বুঝতে রজনীর সময় লাগে। যখন মস্তিষ্ক ধরতে পারে তখনই যেন অদ্ভুত একটা উত্তেজনা কাজ করে। নিচতলায় বিভোরের বাবার ঘরে বিভোরকে বসিয়ে রাখা হয়েছে। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, মাথায় ব্যান্ডেজ, ভাঙা প্লাস্টার করা পাটা বালিশের উপর রাখা, চোখ বন্ধ করে মাথায় এলি দিয়ে বসে আছে। ঠোঁটের নিচটায়ও কেটে গেছে। শম্পা আহমেদ কেঁদে বাড়ি মাথায় তুলছেন। পাশ থেকে বাকিরা তাকে সামলাচ্ছেন। বিভোর চোখ বন্ধ অবস্থায় ভীষণ শীতল কণ্ঠে বলে, আম্মা কান্না বন্ধ করেন, আমার কিছু হয়নি, আমি এখনো বেঁচে আছি দেখেন। শম্পা আহমেদ ছাদ করে উঠলেন, ধমকে উঠলেন। মনে মনে হাসে বিভোর। বিভোরের শীতল কণ্ঠে শরীরের অবস্থা দেখে চোখ ছোট ছোট হয়ে যায়। কতদিন পরে দেখা, অথচ মানুষটা কি অবস্থা বুঝতেই পারে না। বিভোরকে দেখার পর মুহূর্তে হঠাৎই তার হৃৎপিণ্ডের গতি বেড়েছে। তখন তো সে খুঁটিয়ে খুঁটিয়ে বিভোরকে দেখতে ব্যস্ত। পাশ থেকে রিফা যখন ফিসফিস করে কাঁদো কাঁদো গলায় বলে, দেখ আমার বিবর ভাইয়ের কি অবস্থা, ওনার এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না রজনী। আমার ভীষণ কান্না পাচ্ছে, ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে খুব করে বকে দিই। উনি নিজের খেয়াল কেন রাখে না? উনি জানেন না ওনার কিছু হলে আমার কত কষ্ট হয়। টনক নড়ে রজনীর। মুহূর্তে দৃষ্টি সরায়, শ্বাস আটকে মাথা নিচু করে থাকে, শক্ত করে আঁকড়ে ধরে নিজের ওড়না। উল্টো ফিরে চলে আসে। রিফার মুখে আমার বিবর ভাই শব্দটায় হয়তো কিছু ছিল, তাই তো তার এই শব্দে হৃদয় কাঁপলো। কেন কাঁপলো? ঘরের দরজার সামনে একবার পিছু ফিরে যখন বিভোরের দিকে তাকায় তখন বিভোরও তাকায়। চোখে চোখ পড়ে যায়। ফাঁকা ঝোঁক গিলে সেখানে থেকে সরে যায় রজনী। বিভোর একটু অবাক হয়, রজনীর কি হলো? ওভাবে তাকিয়েছিল কেন? কেমন বিষাদ চাহনি। রজনী চলে যাওয়ার মিনিট দুয়েক বাদেই সুজন আসে। হন্তদন্ত পায়ে বিভোরের কাছে ছুটে গিয়ে নিচু স্বরে বলে, ভাই আমাদের এলাকায় অতিরিক্ত নেশা সেবনের জন্য 5 জন মারা গিয়েছে। সকালে এদের লাশ পাওয়া গিয়েছে নদীর পাড়ে। বিভোর চোখ বন্ধ করে নেয়। সুজনের চোখে মুখে চিন্তার ছাপ। বিভোর কতক্ষণ ওভাবেই থাকে। সুজন ফের ডাকে, বিভোর জবাব দেয় না। সুজন হতাশ হয়। বিভোর ফিসফিস করে বলে, পাপ যত বাড়বে শাস্তি ততটি কটে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।